মামুনুর রহমান, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা নোয়াখালী শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন আলুর ব্যবসায়ী। আমি খুব দেখি যে ছোটোবেলা থেকে আমার আব্বা আলুর সিজনে অনেক বেশি আলু কিনে, এবং আলু কিনে সে আলু কোলেস্ট্রলে রেখে সে আলু মজুত করে, এরপরে যখন আলুর দাম বাড়ে সেখান থেকে বের করে আমার বাবা পাইকারি দরে আলু বিক্রি করে। আমি দেখে আসছি আমার বাবাকে আমাদের এলাকার সবাই আলু বিক্রেতা হিসেবেই চিনে। কিন্তু আমার বাবা প্রথম দিকে ছিলেন একজন প্রবাসী। আমার আব্বা আমি জন্ম হওয়ার আগেই বিদেশে থাকতো এবং অনেক বছর ধরে আমার বাবা বিদেশ যাপন করে। বিদেশ থেকে আমার বাবা মোটামুটি অনেক ভালো টাকায় উপার্জন করে এবং সেই টাকা দিয়েই আমার বাবা দেশে এসে ব্যবসা বাণিজ্য করে। আমাদের পরিবারে কিছু ব্যক্তিগত ঘটনা আছে, এগুলো না বললে আমার গল্পটা ক্লিয়ার হবে না। আমি যাকে মা বলে ডেকে যাচ্ছি, যাকে আমি মা ডাকতেছি, তিনি মূলত আমার সৎ মা। তিনি হচ্ছে আমার সৎ মা, আর আমি যাকে ভাই ডাকি সে হচ্ছে আমার সৎ ভাই। আমার জীবনের গল্পটা ছোটোবেলায় একটু করুণ ছিল। আমি যখন অনেক ছোটো ছিলাম, আমার বয়স যখন প্রায় 4 থেকে 4.5 বছরের কাছাকাছি, ওই মুহূর্তে আমার যিনি জন্মদাতা মা ছিলেন তিনি মারা যায়। আমার বাবা তখন প্রবাসে থাকতেন। আমার বাবা প্রবাসে থাকা অবস্থায় আমার মা মারা যায়। আমার মায়ের রোগ ছিল। আমার মা দেখতে নাকি আমার এলাকার মানুষের মুখে শুনেছিলাম অনেক বেশি সুন্দরী ছিল, রূপে গুণে গুণান্বিত ছিলেন আমার মা। কিন্তু আমার মায়ের অনেক রোগ ছিলেন, রোগে শোকে সবসময় আমার মা অসুস্থ থাকতেন। এইভাবে রোগে আক্রান্ত হয়েই একটা পর্যায়ে আমার মা জননী মারা যায়। এবং আমার মা মারা যাওয়ার পরে আমার আব্বা তখন বিদেশে থাকে। আমার আব্বা বিদেশ থেকে যখন আসার পরে আমার আব্বা তখন খুব টেনশনে পড়ে যায়। আমি তখন ছোট মানুষ, আমাকে দেখাশোনা করার মতো কোনো লোকজন নাই। আমার আব্বু তখন গ্রামের সবার সিদ্ধান্ত মতে আমার আব্বু তখন বিয়ে করে। আমার আব্বু দেখে শুনে আমাদের পার্শ্ববর্তী গ্রামেই আমার আব্বু তখন বিয়ে করে। তো আব্বু যে বিয়ে করে, আব্বুর বিয়েতে আমি আব্বুর বিয়েতে আমি যাই, বরের অনুষ্ঠানে আমি যাই, আমার আব্বু বর্ষা যে আমি যাই। তা আমার মনে হয় একমাত্র ব্যক্তি আমি আমার আব্বুর বিয়ে খাই, এরকম করে আমি সবার কাছে বলতাম। তা আমার আব্বুর বিয়ে হয়ে যাওয়ার পরে একটা নতুন মা তখন আমার ঘরে আসেন। সত্যি কথা বলতে গেলে ওই মা আমাকে অনেক বেশি আদর করতো, অনেক ভালোবাসতো, যে ভালোবাসার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আমার মায়ের পুরো পৃথিবীটা ছিল একদিকে, আমি ছিলাম আরেকদিকে। মা আমাকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়েই ছোটবেলা থেকে বড় করতেছিল। আমার বাবা যাকে বিয়ে করে, আমার ওই সৎ মায়ের আরেকটা মেয়ে ছিল, যে মেয়েটার নাম ছিল মাইশা, যে সম্ভবত বয়সের আমার সমবয়সী হবে। এবং মাইশার বাবার সাথে আমার সৎ মায়ের ঝামেলা হওয়ার কারণেই আমার মাকে সৎ মাকে মাইশার বাবা ছেড়ে দেয়, তাদের মাঝে তালাক হয়ে যায়। এবং তালাকপ্রাপ্ত হওয়ার পরে আমার আব্বা তখন মাইশার আম্মুকে বিয়ে করে। তো মাইশার আম্মুকে বিয়ে করার পরে মাইশা তখন আমাদের পরিবারেই বেশিরভাগ থাকতো। ও আমার সৎ বোন ছিল, আমাদের পরিবারেই বেশিরভাগ থাকতো এবং মাইশের সাথে আমার সম্পর্কটা খুব ভালোই যাচ্ছিল। এরকম করতে করতে একটা সময় আমার মায়ের গর্ভে আমার আরেকটা ছোট ভাই আসে, যার নাম রাখি মুন্না। মুন্না যখন দুনিয়াতে আসে, মুন্না কিন্তু দেখতে শুনতে অনেকটা ভালো ছিল, একটু বোকা প্রকৃতির ছিল, ছোটবেলা থেকে দেখে আসছি, কিন্তু অনেকটা ভালো ছিল। আম্মুর সাথে অনেক ভালো চলতো ফিরতো। এরকম করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। তখনই এই মাইশা আমাদের বাসায় থাকতো, আমার আব্বুর সাথে থাকতো, আম্মুর সাথে থাকতো। মাইশা কিন্তু কখনোই আমার আব্বুকে আব্বু বলে ডাকতো না, আমার আব্বুকে মাইশা আঙ্কেল বলে ডাকতো। আমার আব্বুকে আঙ্কেল বলে ডাকতো। এরকম করতে করতে একটা পর্যায়ে মাইশার নানা নানি সিদ্ধান্ত নিল যে মাইশাকে পরিবার থেকে নিয়ে যাবে, তারা মাইশাকে নিয়ে যাবে এবং মাইশাকে নিয়ে তারা তাদের এলাকার কোনো একটা স্কুলে ভর্তি করাবে, মাইশাকে আমাদের বাড়িতে রাখবে না। ওই মুহূর্তে কিন্তু মাইশার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আমি মাইশাকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না, যেখানে যাইতাম, যেদিকে যাইতাম, অলওয়েজ মাইশার সাথে মিশে থাকতাম। মাইশার সাথে আমার খুব আত্মার সম্পর্ক ছিল, ঠিক এরকমটা আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, এরকম করে মাইশাকে যখন হঠাৎ করে আমাদের পরিবার থেকে নিয়ে যাওয়া হয়, আমাদের এখান থেকে যখন মাইশাকে নিয়ে যায়, এবং মাইশাকে নিয়ে গেলে পরে আমি তখন অনেকটা কষ্ট পাই, এত কষ্ট পাই। আমি তখন স্কুলে পড়াশোনা করতাম, আমি আর স্কুলে যাই না, আমার সাথে রাগারাগি করি, মাইশারে কেন আইনা দেয় না। মাইশার সাথে আমার অনেক দুষ্টুমি করি, শয়তানি করি, ওর সাথে মাঠে খেলতে যাই, এবং মাইশা যদি না আসে তাহলে আমি স্কুলে যাব না। এরকম করে আম্মুর সাথে তখন আমি বায়না ধরি। আম্মু তখন আমাকে বলে, মাইশা থাকবো নানা নানির কাছে, আর সমস্যা কি, তুই স্কুলে যা। বাট আমি যাইতাম না। একটা পর্যায়ে আমি আব্বুর সাথে বায়না ধরি যে আমি আমার নানু বাড়িতে থেকে পড়বো, আমি এখানে পড়বো না। আবার আমার নানু বাড়িতে একটা সুবিধা ছিল কি, মাইশার নানু বাড়ি তো আমারই নানু বাড়ি ছিল।
তো ওই প্রাইমারি স্কুলের পিছনেই ছিল হচ্ছে আমার নানুর ঘরটা, মানে একদম প্রাইমারি স্কুলের পিছনেই। তো দেখা যায় প্রাইমারি স্কুলের পিছনে থাকার কারণে প্রাইমারি স্কুলে যেতেও কয়েক মিনিট সময় লাগে এরকম। আর আমার বাড়ি থেকে আমাদের স্কুলটা বেশ মোটামুটি দূরেই ছিল, এবং যেতে হলে একটা সাঁকু পার হয়ে যেতে হয়, মানে একটা খাল পার হয়ে যাওয়া লাগে। তো এরকম অনেক ঘটনা আছে, অনেকেই মানে খালের পানিতে পড়ে মারা গেছে আমাদের এলাকার অনেক বাচ্চাই, মানে সাঁকু থেকে পড়ে মরে গেছে। এই জন্য আমি আব্বুরে বলি, যাবো আমি সাঁকু দিয়ে যাবো না, আমার স্কুলে যেতে ভয় লাগে। তা আমি আমার নানু বাড়িতে চলে যাবো, কারণ নানু বাড়ির পিছনে হচ্ছে স্কুল আছে। পরে আমার আম্মু তখন সিদ্ধান্ত নিল যে যেহেতু মুন্না আছে, তখন আমার আম্মু মুন্নাকে বড় করতেছে। আব্বু তখন বললো যে ঠিক আছে তাইলে ইয়ে করো, মামুনরে নেলে পাঠিয়ে দাও, তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। পরে আম্মু আমার কাপড় চোপড় সব কিছু ঠিকঠাক করে আমাকে আমার ওই নানু বাড়িতে পাঠিয়ে দিল, মানে আমার সৎ মায়ের বাপের বাড়িতে। তো সৎ মায়ের বাপের বাড়িতে যাওয়ার পরে ওইখানে আমার যে মানে নানা নানি ছিল আর কি, ওনাদেরকে আমি নানা নানি ডাকতাম, বাট এরা অত অমায়িক ছিল যা বলার মতো না। ঠিক মাইশাকে তারা যে চোখে দেখতো আমাকে একই চোখে দেখতো। মাইশার জন্য একটা চকলেট নিয়ে আসলে আমার জন্য একটা চকলেট নিয়ে আসতো, মানে মাইশাকে যতটা ভালোবাসতো ঠিক ততটাই তারা আমাকেও ভালোবাসতো। তাদের আদর আর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো খুব ভালোই কাটতেছিল। একটা পর্যায়ে মাইশা আর আমি তখন প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি, মানে আমরা প্রাইমারি স্কুল শেষ করে তখন আমরা হাই স্কুলে উঠি। তো হাই স্কুলটা একটু দূরে ছিল আমার ওই নানু বাড়ি থেকে, মোটামুটি বেশ খানিকটা দূরে ছিল। তো দূরে থাকার পরেও মাইশা আর আমি একসাথে স্কুলে যেতাম। কিন্তু আমরা যে হাই স্কুলে ভর্তি হই, এখানে কিন্তু কেউ জানে না যে মাইশা আমার সৎ বোন। মাইশাও ঠিক এভাবে কারো কাছে বলে না যে ও আমার সৎ বোন, আর আমিও কারো কাছে বলি না যে ও আমার সৎ বোন, মানে ও আমার সৎ বোন, আমি ওর সৎ বোনটা কারো কাছে বলি না। এরকম করে তখন আমরা হাই স্কুলে পড়াশোনা করতাম, এবং আমি যখন ক্লাস 7-এ পড়ি ওই মুহূর্তে আমার নানা ভাই তখন আমাকে একটা সাইকেল কিনে দেয়। মানে আমি বলছিলাম যে আমি সাইকেল দিয়ে যাবো, হাইটা যেতে অনেক কষ্ট হয়, স্কুলটা অনেক দূরে, তা হাইটা যেতে পারবো না, এটা বলছি। তো বলার পরে নানা ভাই তখন আমাকে একটা সাইকেল কিনে দেয়। তো আমি তখন বাইসাইকেলে করে স্কুলে যাইতাম। তাই আমি যাইতাম, মাইশের সাথে আর যাইতাম না, মানে মাইশা খুব মন খারাপ করতো এমনি অমনে। একদিন নানিমণি আমার বলতেছে যে তুই যে স্কুলে যাস তাতে মাইশারে নিয়ে যা, মাইশারে তোর সাইকেলের কেরিয়ারে বসিয়ে পিছনে বসিয়ে তুই নিতে পারবি। তো এটা বলার পরে মাইশাও তখন আমার সাথে যাওয়ার জন্য অনেক খুশি। পরে একদিন আমি ঠিকই মাইশাকে আমার সাইকেলের পিছনে বসিয়ে আমি স্কুলে নিয়ে গেলাম, এবং স্কুল থেকে নিয়ে আসলাম। এবং এরপর থেকে আমি যখনই স্কুলে যেতাম মাইশাকে আমি সাইকেলের পিছনে বসাইতাম, এবং মাইশা আমার পিছনে বসতো, আমাকে জড়িয়ে ধরতো। আমি স্কুলে যাইতাম, এবং স্কুল শেষে একইভাবে মাইশাকে নিয়ে আমি স্কুল থেকে ফিরে আসতাম। তো যেহেতু স্কুলের সবাই জানতো ও আমার মামাতো বোন হয়, সেই হিসাবে স্কুলের সবাই মাইশাকে নিয়ে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। অনেকেই বলতো মাইশার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, মাইশা আমার মামতো বোন, ওর সাথে আমার প্রেম ভালোবাসা আছে, এরকমভাবে অনেকে অনেক ধরনের কথাবার্তাও বলতো। তো ও না অনেক মেয়েদের সাথে দুষ্টামি করে বলতো যে হ্যাঁ ও আমার মামতো ভাই, আমি মামুনরে বিয়ে করবো, মামুন আমার মামতো ভাই। এরকম করে অনেক কথাবার্তা হতে হতে একটা পর্যায়ে ক্লাস 8-এ পড়া অবস্থায়, মানে আমার যতটুকু মনে আছে তখন সম্ভবত ক্লাস 8-এই পড়তাম, এবং ক্লাস 8-এ পড়া অবস্থায় তখন মাইশার অন্য একটা ছেলের সাথে প্রেম হয়। আমাদের স্কুলেই ফারভেজ নামের একটা ছেলে আছে, ওই ছেলের সাথে মাইশার তখন প্রেম হয়। তো আমি জানি না, মাইশা তো আমার মানে সৎ বোন, ওর অন্য কারোর সাথে প্রেম হতেই পারে, এটাতে তো আসলে আমার অত বেশি মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই। কিন্তু ক্লাস 8-এ যখন মাইশা ফারভেজের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন না আমার ভিতরটাই কেমন জানি খুব কষ্ট অনুভব হচ্ছিল। মানে আমি তো জানিও আমার সৎ বোন মানেই তো বোন, তাই না? এবং ওর প্রতি তো আমার এই ধরনের কোনো প্রেম ভালোবাসার ইচ্ছা জাগতে পারে না, কিন্তু কেন জানি মনকে বুঝাতে পারি না। পারভেজের সাথে ওর প্রেম হওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিনও মাঝে মাঝে পারভেজের সাথে দেখা করতো, স্কুলে কথা বলতো, অথবা স্কুল থেকে আসার সময় পারভেজের সাথে হাইটে হাইটে আসতো। এমন করতে করতে একদিন আমি মোটামুটি ওর উপর অনেকটা খেয়ে পেয়ে গেলাম। ওরা রেগে গিয়ে বললাম যে আমি কিন্তু নানা ভাইয়ের কাছে বলে দিব যে তুই পারভেজের সাথে প্রেম করিস। ও আমারে বলে, তো বলতেছে যে আমি যদি প্রেম করি তাহলে তোর সমস্যা কি? আমাকে তুই ডাকতাম, আমি কিন্তু তুই করেই বলতাম। আমি বললাম আমার সমস্যা হচ্ছে যে তুই প্রেম করবি কেন, তোর কি এখনো প্রেমের বয়স হয়েছে? আমার বলে ধুরো, প্রেমের আরো বয়স লাগে নাকি, প্রেমের কোনো বয়স হয় না। আমি তখন বললাম যে না মাইশা, এটা হতে পারে না, আমি কিন্তু নানা ভাইয়ের কাছে সব সত্যি কথা বলে দিব, আমি নানা ভাইয়ের কাছে যে কোনো সময় বলে দিব যে তুই ফারভেজের সাথে প্রেম করিস। তো এমন করতে করতে ও আমার সবসময় বলতো যে আমি ফারভেজের সাথে প্রেম করলে তুই কষ্ট পাবি কেন, তোর কষ্ট কেন হবে, বা তুই কেন এতটা জেলাস হয়ে যাচ্ছিস, এরকম ভাবে আমার বলতো। বলতে বলতে একদিন কথার ফাঁকে ফাঁকে না আমি হঠাৎ করে বলে বসি যে তোরে বিয়ে করলে আমিই করবো। আমি হঠাৎ করে বিষয়টা বলে বসি, এবং বলার পরে ও বলতে আস্তাগফিরুল্লাহ, এটা তুই কি বলিস, তুই না আমার ভাই? আমার বলে। আমি বললাম কেমন ভাই, আমি তো তোর তেমন কোনো ভাই না, আমার বাবাও তোর বাবা না, আর তোর মাও আমার মা না।
সুতরাং আমি তোকে বিয়ে করতে পারবো, এমন করেই বলতেছি। এবং এইটা বলার পরে ও আমারে বলতেছে এটা কখনোই হতে পারে না, এটা কখনো সম্ভব না। আমি বললাম চাইলে মানুষ সব কিছুই করতে পারে, মানুষের পক্ষে সবই সম্ভব। তুই যদি আমারে পছন্দ করিস তাহলে আমি তোর বিয়ে করবো, সমস্যা কি? তোর সাথে তো আমার ব্লাডের কোনো সম্পর্ক নাই। আমাকে বলে ব্লাডের সম্পর্ক নেই ওটা ঠিক আছে, কিন্তু তোর বাবা তো আমার মাকে বিয়ে করছে তাই না? আমি বললাম করলে করছে, আমি জানি না, আমি তোর পছন্দ করি এবং আমি তোর বিয়ে করব। মানে এইভাবেই হচ্ছে ওর সাথে আমি যখন কথাবার্তা বলি, ও আমার বারবার বলতেছে যে মামুন তুই পাগল হয়ে গেছিস, তোর মাথা মতো ঠিক নেই। এমন করে একদিন দুদিন সময়গুলো কাটতে কাটতে একটা সময় ফারভেজকে মারি। তখন আমরা ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠি। 9 ওঠার পরে একদিন আমি সাইকেলে করে মাইশারে নিয়ে আসতেছিলাম, এবং এরই মাঝে ফারভেজ কী করে রাস্তার মধ্যে দাঁড়ায়। আমি সাইকেল থামাইলে দেখে ফারভেজ তখন পিছন থেকে আমার সাইকেলে কিনে দূরে টান দেয়। টান দেওয়ার পর আমি তখন নাই নিয়ে ফারভেজের সাথে এখানে মারামারি লেগে যাই যে তুই সাইকেলের পিছন থেকে টান দিলি কেন? ও বলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো, তা তুই সাইকেল টান দিয়ে চলে যাস কেন? ফারভেজ কিন্তু আমার 1 বছরের সিনিয়র ছিল। এই নিয়ে তখন ফারভেজের সাথে আমার এই রাস্তার মধ্যে অনেক ধরাধরি হয়, মারামারি হয়। এরপর আমি মাইশারে ডিরেক্টলি বললাম যে তুই এরপর যদি কোনোদিন ফারভেজের সাথে কথা বলিস, আমি তোর সাথে আর কখনোই কথা বলবো না, আমি আমাদের বাড়িতে চলে যাবো, আমি নানু বাড়িতে থাকবো না। তো সত্যি কথা বলতে কি এরপরও আর কখনোই না ফারভেজের সাথে কথা বলে নাই। ফারভেজ ওর সাথে কথা বলতে আসলেও ও ফারভেজকে ইগনোর করতো, ফারভেজের সাথে কথা বলতো না, মানে ফারভেজকে অবহেলা করতো। তো এরকম করেই করে ওর সাথে আমার মোটামুটি খুব ভালো একটা সম্পর্কের, আমরা ভালো একটা সম্পর্কের মাঝে জড়িয়ে পড়ি। তো এমন করতে করতে ভাই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমি কেউ খারাপভাবে নেবেন না, শুধু বাস্তবতার জন্য আমি কথাগুলো বলি। একটা পর্যায়ে মাইশের সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়, যদিও সে ছিল আমার সৎ বোন। এবং সৎ বোন থাকার পরেই যখন এরকম একটা সম্পর্ক হয়ে যায় এবং সম্পর্কের মাত্রাটা দিনে দিনে খুব ভালো, মানে খুব বেশি বেড়ে যাচ্ছিল, এবং একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না। আর আমরা যে খুব ক্লোজভাবে মিশতাম, এতে আমার নানা নানিও কোনো কিছু বলতো না, কারণ তারা বলতো না। বড় কারণ হচ্ছে মাইশা তো আমার সৎ বোন, মানে মাইশা আমার বোন, সৎ বোন মানেই তো বোন। তো নানা নানি মনে করতো এরা তো ভাই বোন, এরকমভাবেই তারা মনে করতো। এই জন্য তারা আসলে আমাদেরকে কোনো বিষয়ের প্রতি বাধা দিত না। কোনো একটা কাজ করতে গেলে বা দুজনে কিছু একটা সম্পর্কের মাঝে জড়ালে আমি মামা মামির বা নানা নানির ওরকম কোনো বাধা পাইতাম না, তারা কোনো বাধা দিত না। তো এমন করতে করতে এরকমও হইতো যে মাইশা আর আমি রাতের বেলা একসাথে ঘুমাইতামও, মানে আমরা একই ঘাটে রাতের বেলায় ঘুমাইতাম পর্যন্ত। এইটা নিয়েও আমার নানা নানি কোনো কিছু বলতো না। এমন করতে করতে মাইশার প্রতি আমি এতটাই মাতোয়ারা হয়ে পড়ি, মাইশার প্রতি আমি এতটাই দুর্বল হয়ে পড়ি যে মাইশাকে ছাড়া আমার কাছে গোটা পৃথিবীটাই অন্ধকার মনে হচ্ছিল, গোটা পৃথিবীটা আমার কাছে অন্ধকার মনে হচ্ছিল। এবং এমন করতে করতে এক পর্যায়ে আমরা এসএসসি পরীক্ষা দিব। এসএসসি পরীক্ষার সময় চলে আসছে, ওই সময় আমিও এসএসসি পরীক্ষা দিই এবং মাইশও এসএসসি পরীক্ষা দেয়। তো দুইজনে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে দুর্ভাগ্যবশত আমার কাছে যেটা মনে হয় কি, ওই সময় তো ধরেন আপনার মানে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো পূরণ করা লাগতো, মানে প্রশ্নের সাথে আপনার যে খাতার মধ্যে মিল করা লাগতো, পেপারসের সাথে মিল করা লাগতো। তা আমার কাছে মনে হয় যে কোনো একটা মানে মেসিং মানে ভুল করে ফেলে, তা না হলে বাংলা সেকেন্ড পেপার মানে বাংলা দ্বিতীয় পত্রের মধ্যেও ফেল করে, একটা সাবজেক্টও ফেল করে রেজাল্ট আউট হওয়ার পরে। এবং ওই একটা সাবজেক্ট, ওই সময় আমাদের দুজনের খুব গভীর প্রেম। ও একটা সাবজেক্টে ফেল করে এবং ফেল করার পরে আমি তখন পাশ করি, মানে আমি এসএসসি পাশ করি, মাইশা তখন ফেল করে। এবং ওই মুহূর্তে আমার আব্বু তখন বললো কি, আমার আব্বু তখন একটা দোকান দিছে, একটা মুদির দোকান দিছে আমাদের এলাকাতেই মোটামুটি বড় করে। ওই মুদি দোকানে মানে আপনার আলুর ব্যবসার পাশাপাশি আমার আব্বা তখন এই দোকানটাও করে। মুন্নু তখন মোটামুটি বড় হয়েছে, আব্বুর সাথে সাহায্য সহযোগিতা করে। এক পর্যায়ে আমার আব্বু নিয়ে আমার বলতেছে যে মামুন একটা কাজ কর, তুই বাসায় চলে আয়, মানে তুই বাড়িতে চলে আয়, তো নানু বাড়িতে আর থাকিস না, এখানে থাকলে আমার আব্বুর কাজে একটু হেল্প হবে, আব্বুর সাথে তুই একটু থাকতে পারবি, আব্বুকে বিভিন্ন কিছু দেখাই দিতে পারবি, তা আব্বুর সাথে চলে আয়। এই কথা হচ্ছে আমাকে আমার আব্বু বলতেছে। বলার পরে একইভাবে আমার নানা নানিও বলতেছে তুই চলে যা, তোর বাড়িতে গিয়ে থাক এবং তোর আব্বুর ব্যবসা বাণিজ্যে তুই একটু সাহায্য সহযোগিতা কর। তো নানা ভাইও যখন বললো, নানুমনিও যখন বললো, মাইশও আমাকে সেম কথাই বলতেছে যে তুই যা, ওইখানে গিয়ে তোর আব্বুকে হেল্প কর, সমস্যা না, আমি তো আসি। তো এইখানে আমি তখন বাড়িতে চলে আসলাম, মানে বাড়িতে চলে আসছি, এসে আমি ওখানে পড়াশোনা করতেছি। তো তখন আমার বাটন সিস্টেম একটা ফোন ছিল, মোবাইল ছিল, তাই মোবাইল দিয়ে আমি সবসময় মাইশের সাথে কথা বলতাম, দোকান চালাইতাম, দোকানে বসতাম, অলওয়েজে মাইশের সাথে কথাবার্তা বলতাম। এরকম করতে করতে আমার যে ছোটো ভাই মুন্না ছিল, ওই কিন্তু বিষয়টা বুঝে গেছে। আবার মুন্না আর মাইশা তো একই মায়ের পেটের সন্তান, তারা তো একই মায়ের পেটের সন্তান, বাবা হয়তো আলাদা কিন্তু মা তো একটাই। এখন মুন্না বিষয়টা কিছুটা ডাউট করে ফেলে যে আমি কেন মাইশের সাথে এত কথা বলি, এবং আমি সারাক্ষণই মাইশের সাথে কথা বলি, অনেক দুষ্টুমি করি, এগুলোও দেখতো। দোকানে আমি বসতাম না, মুন্না তখন করে কি বিষয়টা আমার আব্বুর কাছে মনে হয় কিছুটা বলে দেয়। তো বলে দেওয়ার পরও আমার আব্বু কিন্তু এরপরও বিষয়টা ডাউট করে না, মানে সন্দেহ করে না।
আমার আব্বু আব্বুর মতো করে কন্টিনিউ করে যাচ্ছিল। এমন করতে করতে কিছুদিন পরে আমার আব্বু তখন করে কি, যেহেতু মাইশা এসএসসিতে ফেল করে, তো মাইশার আমার আম্মু তখন আমার আব্বুরে বলতেছিল যে মাইশার জন্য একটা ভালো ছেলে দেখার জন্য মাইশাকে আম্মু বিয়ে দিয়ে দিবে। যেহেতু মনে করেন ওর বাবার তো কোনো খবর নাই, ওর বাবা ওর কোনো খবর নেয়ও না, ওর বাবা আলাদা বিয়ে করে, ওখানে সন্তানাদি নিয়ে উনি আছে, ওনার এই মেয়ের কোনো খোঁজখবর উনি নেয় না। তো যার জন্য আমার আম্মু তখন সিদ্ধান্ত নিল যে মাইশাকে বিয়ে দিবে। আমার আব্বুরে বললো যে আপনি ছেলে দেখেন। এমন করতে করতে আমার আব্বু তখন করে কি, আমাদের এলাকারই এক সৌদি প্রবাসী ছেলে সৌদি আরবে থাকে, ওইরকম একটা মানে ছেলের বাবার সাথে কথাবার্তা বলে রাখে, ছেলে বিদেশে থাকে, ছেলে বিদেশ থেকে আসলে মাইশের সাথে বিয়ে দিবে। এইরকম একটা কথাবার্তা তখন মাইশার মানে আমার আব্বা ওই ছেলের বাবার সাথে মোটামুটি দিয়ে রাখে। এটা যখন আমি শুনতে পাই, মানে এটা শুনতে পাওয়ার পরে তো আমার মানে পুরো পৃথিবীটা তখন অন্ধকার হয়ে যায় যে এটা কীভাবে সম্ভব, যে মাইশাকে আমি আমার দেহের চেয়েও বেশি ভালোবাসি, যাকে ছাড়া আমি আর কোনো কিছু চিন্তাই করতে পারি না, ওর যদি বিয়ে হয়ে যায় বা ও যদি অন্য কারো হয়ে যায়, আমি তো এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না, আমার দ্বারা এটা কোনোভাবেই সম্ভব না। এবং এই কথা তো কাউকে বলতেও পারি না, মানে নানা নানি বলেন, মা বলেন, বাবা বলেন বা বন্ধু বান্ধব বলেন, কারো কাছে আমার তো এটা বলার মতো কোনো ভাষা নেই। আমি কীভাবে বলবো যে আমি আমার সৎ বোনকে ভালোবাসি, আমাকে বিয়ে করতে চাই? এটা তো আসলে মানে বলতে পারবো না। লজ্জায় ধরে নিচের দিকে তাকায় থেকে ও কান্না করে, আমিও কান্না করি। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তখন বিয়ের কথাবার্তা হয়ে গেছে, মানে ছেলেও বিদেশ থেকে আসবে আর 2 দিন মাত্র বাকি। আমিও কান্নাকাটি করি, মাইশাও কান্নাকাটি করে, মানে আমার সাহসই দিচ্ছে না যে আমি আমার বাবার কাছে গিয়ে কথাটা বলবো যে বাবা আমি মাইশারে ভালোবাসি বা আমি বিয়ে করব। আর এটা তো কখনোই সম্ভব না, যেহেতু মাইশার মা আমার বাবার বউ হিসেবে আছে। একটা পর্যায়ে দেখা গেল কি যে ছেলে 2 দিন পরে আসছে, আসার পরে ছেলে মেয়ে দেখার জন্য গেছে, মেয়ে দেখার জন্য গেছে এবং যাওয়ার পরে ও মাইশার হাতে আংটি পরিয়ে দেয়। আংটি পরিয়ে মানে ওই দিনের 7 দিন পরে, মানে ছেলে শুক্রবারে গেছে, পরে শুক্রবারে বিয়ের দিন তারিখ ঠিক করে তারা তখন চলে আসে। এবার বিয়ের দিন তারিখ ঠিক করে চলে আসার পরে এদিক দিয়ে মাইশা আমারে বলতেছে যে আমি যদি তোমার ছাড়া অন্য কাউরে আমার কাছে, মানে তোর ছাড়া অন্য কাউরে আমার বিয়ে করতে হয়, তাই আমি আত্মহত্যা করবো, আমি তারপর অন্য কাউরে বিয়ে করবো না। আমি তোরে ভালোবাসি এবং জীবনে যদি বিয়ে করতেই হয় তা আমি তোরেই বিয়ে করবো, আমি তোর ছাড়া অন্য কাউরে বিয়ে কখনোই করবো না। এগুলো বলে মাইশা তখন কান্নাকাটি করতেছে, কীভাবে আমিও কান্নাকাটি করতেছি, কিন্তু আমাদের ওই কান্নাকাটিতে খুব বেশি একটা ফলশ্রুতি হয় না, মানে আমরা কান্নাকাটিই করতেছি, বাট এগুলো আর কারো কাছে বলতে পারতেছি না। একটা সময় মাইশা হঠাৎ করে আমার বলতেছে যে মামুন চল আমরা পালিয়ে যাই, আমরা পালিয়ে যাই, এটা আমার বলতেছে। আমি বললাম যে আমরা যে পালিয়ে যাব, আমরা পালিয়ে কোথায় যাব বা কোথায় থাকবো, বা আমাকে বলে তুই তো তোর আব্বার দোকানে আসিস, ওখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে চল আমরা পালিয়ে যাই, আমরা পালিয়ে নোয়াখালী শহরের দিকে চলে যাব, প্রয়োজন আমরা দুজনে মিলে গার্মেন্টসে চাকরি করব, আমরা দুজনে মিলে গার্মেন্টসে চাকরি করবো এবং গার্মেন্টসে চাকরি করে আমরা সংসার চালাবো, তাও তুই চল, তুই পালায় যা, মানে এরকম করে আমাদের বলতেছে। মানে আমিও তো ওর প্রতি অনেকটা দুর্বল, এটা বলা মাত্রই আমি তখন ওর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। রাজি হয়ে যাওয়ার পরে একদিন রাতের বেলায় দুজনে দিন তারিখ ঠিক করলাম যে এই রাতে আমরা পালিয়ে যাব এবং মোটামুটি নোয়াখালী শহরের দিকে আমি একটা বাসা ভাড়ারও ব্যবস্থা করে রাখি, আমি খুব কথাবার্তা বলে রাখি, বাড়িওয়ালাকে অ্যাডভান্সও করে আসি। এরপরে দেখা গেল যে একটা সময় বুঝে আমি তখন ওই রাতের বেলায় দোকান বন্ধ করি এবং দোকানে তো টাকা পয়সা আমার কাছে থাকতো, ক্যাশের চাবি আমার কাছে থাকতো, মুন্না দোকানে বসতো, কিন্তু মুন্না দোকানে জাস্ট দেখাশোনা করতো ওইরকম আর কি। ক্যাশের চাবি আমার কাছে থাকতো, টাকা পয়সা মানে দোকানের মাল টাল কিনা থেকে শুরু করে এই সব কিছু আমি করতাম, মুন্নার কাছে কিছুই ছিল না। এর একটা পর্যায়ে তখন আমি করলাম কি যে ঠিকই ওই রাতের বেলায় আমি তখন দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার নাম করে আমি তখন আমার নানার বাড়িতে চলে গেলাম। নানার বাড়িতে পার্শ্ববর্তী গ্রাম ছিল, ওইখানে চলে গেলাম। যাওয়ার পরে রাত্র প্রায় 1টার দিকে মাইশা তখন ঘর থেকে বের হয়। আমার নানা ভাই অনেক লেট করে ঘুমাইতো আর কি, নানা ভাই একটু লেটে ঘুমাইতো এবং নানা ভাই ঘুমিয়ে যাওয়ার পরে আমি তখন ওখান থেকে মাইশাকে নিয়ে পালিয়ে যাই। মাইশা নিয়ে পালিয়ে যায়, ওই নিয়ে পালাই, আমি তখন ডিরেক্টলি হচ্ছে নোয়াখালী শহরে চলে যাই। যখন আমরা নোয়াখালী শহরে যাই তখন মোটামুটি ফজর আজান দিয়ে দেয়। ফজর আজান দেওয়ার পরে হাত মুখ দিয়ে একটু একটু যখন ফর্সা হয় তখন মোবাইল ওরটাও বন্ধ, আমারটাও বন্ধ। একটু একটু আলো হওয়ার পরে তখন ওই বাড়িওয়ালার বাসার মধ্যে উঠি, মানে ওই আমরা যে বাসাটা ভাড়া করে ওখানে উঠি এবং হাজব্যান্ড ওয়াইফ পরিচয় উঠি, মানে আমরা স্বামী স্ত্রী এরকম এই পরিচয়ে উঠি। তো বাড়িওয়ালাও কোনো কিছু ডাউট করে না, সন্দেহ বন্ধও করে না। এবার ঘরের মধ্যে ঢুকার পরে তো মোবাইল কিন্তু খুলতেছে না, মোবাইল ভয়ে ও খুলে না, মোবাইল ভয়ে আমিও খুলি না, কারণ আর 3 দিন পরে ওর বিয়ে, অলরেডি নানা হচ্ছে গরু টরু কিনে ফেলছে, আমার আম্মাও ওই বাড়িতে চলে গেছে, মানে সবাই বিয়ের আয়োজন করতেছে, বিয়ে শাদী নিয়ে সবাই ব্যস্ত। এর মধ্যে যে এইরকম একটা ঘটনা ঘটবে বা এরকম একটা কাজ আমি করব, এইটা কারো চিন্তা ভাবনার মধ্যেও ছিল না, এটা কেউ স্বপ্নেও চিন্তা করতে পারে নাই যে এরকম একটা ঘটনা ঘটবে। এবার চলে যাওয়ার পরে দুপুরে তখন মোটামুটি একটু পানিসার নিয়ে আসছি। আসার পরে
এবার আমি বলতেছি যে বিয়ের কথা বলতেছি। পরে ও আমার বলতেছে আমরা কিভাবে বিয়ে করব, এখন তো হচ্ছে কাজীটা জানা একটু ঝামেলা, আর যেহেতু আমাদের দুজনের মা একটা, আমি বললাম যে আমি আমার মায়ের কথা বলবো, আমার বাবার কথা বলবো, তুই তোর বাবা আর তোর মায়ের কথা বলবি, তাইলেই তো হবে। ও বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এমন করতে করতে তো আমরা আর কাজই পাইতেছি না, কাজই না পাই আর বিয়েটা করতে পারিনি। বিকেলের দিকে আমি বলতেছি মাইশা তার মোবাইলটা কি একটু খুলবো, আমার বলতেছে খোল না, দেখ না কি অবস্থা। পরে মোবাইলটা খুলছি, খোলার পরে দেখলাম যে আমার ছোট ভাই মুন্না আমাকে অনেকগুলো মেসেজ দিয়েছে যে আব্বুর অবস্থা খারাপ, আব্বুকে মেডিকেলে ভর্তি করাইছি, এটা ওইটাও অনেক SMS। এবং SMS গুলো দেখার পরে আমি তখন মুন্নারে ফোন দিছি। মুন্না তখন কান্না করতেছে, চিৎকার করে কান্না করতেছে। আমি বললাম কি রে ভাই কান্না করতেছিস কেন, কি হয়েছে আমার কাছে বল। বলে ভাইয়া আব্বু তো হার্ট অ্যাটাক করছে, আব্বুর নিয়ে হসপিটালে আসছে। কোন হসপিটালে? নোয়াখালী হসপিটালে। তো ও যে হসপিটালের কথা বলছে ওই হসপিটাল আমাদের বাসা থেকে, আমরা যেখানে বাসা ভাড়া নিছি ওইটার মোটামুটি কাছাকাছি। পরে আমি বললাম যে কি হয়েছে আব্বুর, বলে আব্বু হার্ট অ্যাটাক করছে সকালবেলা, আব্বু যখন দেখছে তুমিও নাই এবং মাইশা আপু বাড়ি থেকে পালাইছে, আব্বু আমার জিজ্ঞেস করছে, আমি তখন আব্বুরে বলছি যে আব্বু আমি তো আগেই বলছি এই মামুন ভাইয়ের সাথে মাইশার একটা সম্পর্ক আছে, এরা দুজনকে ভালোবাসে। আমার আব্বু তখন আমার বলতেছে যে আস্তাগফিরুল্লাহ, তুই কি বলিস, ওরা না ভাই বোন? আমি তখন বললাম যে আব্বু ভাই বোন হলেও তোরা প্রেমে জড়াই পড়ছে, এখন কি করবা। এইটা বলার পরে আব্বু তখন বলতেছে আব্বুর বুক ব্যথা করতেছে পানি দেওয়ার জন্য। এই নিয়ে আমার আব্বু তখন বাসার মধ্যে ঢুলে পড়ে যে আমরা সব আব্বুকে হসপিটালে নিয়ে আসছি। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি কি তোর সাথে একটু দেখা করতে পারি? আমার বললাম ভাইয়া কোথায় আসবো? আমি তার বললাম যে তুই এই জায়গায় একটা ঠিকানা দিলাম, এবং ঠিকানা তো তখন আসছে। আসার পরে ও কান্না করতেছে, ও কান্না থামাইতে পারতেছে না। পরে আমি বললাম দেখ তুই কান্না করিস না, আব্বা তো মরে যায় না, আব্বা তো হসপিটালে আছে। ও কান্না করতেছে আর বলতেছে ভাই আমরা এলাকাতে মুখ দেখাবো কেমনে, আপনি আপনার সৎবোন নিয়ে পালায় গেছেন, আমরা কেমনে মুখ দেখাবো, এলাকাতে তো আমাদের মুখ দেখানোর মতো কোনো রাস্তা নেই, আমরা কিভাবে মানুষের কাছে মুখ দেখাবো, আপনি এটা কিভাবে করতে পারলেন, দুনিয়া থেকে মেয়ের অভাব পড়ছে, আপনি কেন মাইশা নিয়ে পালাইছেন। আমিও ছোট ভাইয়ের কথার কোনো জবাব দিতে পারি না। আমি নিচের দিকে তাকিয়েছি এবং ওরে বলতেছি যে দেখ ভাই যেটা হওয়া সেটা তো হয়েই গেছে, আর যেটা করার সেটা করেই ফেলছি, এখন এইটা নিয়ে টানা হেঁচড়া করে কথাবার্তা বাড়িয়ে তো কোনো লাভ নেই, তা তুই একটু অপেক্ষা কর দেখি কি হয়, এটা বলতেছি। পরেও আব্বুরে নিয়ে পড়ে আছে, আব্বুরে নিয়ে অনেক বেশি ওর যায় ঝামেলা, এইটা ওইটা, আব্বুরে নিয়ে হসপিটালে। এমন করতে কিন্তু আমরা কিন্তু আর বিয়ে শাদী করলাম না, যেহেতু আব্বু হসপিটালে, আব্বুর এই অবস্থা। এবং 3 দিন পরে আমার ভাইয়া তখন বলতেছে ভাইয়া আমার ছোট ভাই আমার ফোন দিয়ে বলতেছে যে আব্বু নাকি আমার সাথে কথা বলবে, বলছে আব্বু তোমার সাথে একটু কথা বলতে চায়, তুমি একটু আব্বুর সাথে কথা বলো। পরে আমার তখন আব্বুরে দিল ফোনটা, দেওয়ার পর আমি আব্বুর কাছে বলছি আব্বু আমি তো অন্যায় করে ফেলছি, আমি মাফ করে ফেলছি, আমি তোমার কাছে ক্ষমা চাই, তা তুমি আমার মাফ করে দাও, আমি যেটা করছি আসলে আমি এটা ঠিক করি না, আমি জানি এটা আমার অন্যায় হয়েছে, কিন্তু আব্বু আমি মাইশাকে অনেক ভালোবেসে ফেলেছি, তো মাইশাকে ছাড়া তো আমি থাকতে পারবো না, যার জন্য তোমার কাছেও বলতে পারি নাই, লজ্জা লাগতেছিল, এই জন্য ওকে নিয়ে পালাই গেছে। আমার আব্বা বলে মাইশা তোর কি হয়, এমনি বলে। আমি বললাম আব্বা মাইশা আমার কি হয় এটা তো তুমি জানোই। আমার আব্বা বলে না আমি তোর মুখে শুনতে চাই মাইশা তোর কি হয়। আমি বললাম মাইশা আমার সৎ বোন। বলে বোন? সৎ বোন? আমি বললাম যে হ্যাঁ। আমার আব্বা বলে ভাই কিভাবে তার বোনকে নিয়ে পালাইয়া যায়, আমি তোর কাছে অনুরোধ করি তুই যদি আমার সন্তান হয়ে থাকিস তাহলে তুই আয়, আমি হসপিটালে তোর সাথে একটাবার দেখা করতে চাই। পরে আমি বললাম যে আব্বু আপনি আমার সাথে দেখা করবেন, আমি তো যদি আপনি আমাকে এটা করেন। আব্বু বলতেছে, আব্বু বলে যাক আমি তোর বাবা, আমি তোর অনুরোধ করতেছি তুই আয় হসপিটালে, আমি তোর সাথে একটাবারের জন্য দেখা করবো, আর কোনো কিছুই না। মাইশার বললাম মাইশা এরকম আব্বু বলতেছে আমার সাথে একটু দেখা করবে, এখন তুমি কি বলো? মাইশা আমাকে বলতেছে ভালোই তো হয়, তাহলে যাও তুমি আব্বুর সাথে দেখা করো, এবং দেখা করে কথা বললে অনেক সমস্যারই সমাধান হয় যখন পাশাপাশি মুখোমুখি কথা বলা হয়। আর তুমি তো ছোট মানুষ না, তুমি ভয় পাচ্ছ কেন? পরে আমি তখন মাইশাও আমাকে যখন সাপোর্ট দিল, পরে আমি হসপিটালে মাগরিবের পরে আসছি আব্বুর সাথে দেখা করার জন্য। কেউ ছিল না, শুধু আমার ছোট ভাই, আমার আব্বু ছিল, আম্মুও ছিল না, আদার্স কেউ ছিল না। পরে আমি গেছি, যাওয়ার পরে আব্বু যে হুইল চেয়ার আব্বু যে বেডে আছে, বেডে গিয়ে বসছি। বসার পর আব্বু গপ করে আমার হাতটা ধরছে, আমার আব্বু কান্না করে দিচ্ছে, কান্না করে আমার বলতেছে আমি তোরে নিয়ে বাড়িতে ফিরবো। আমার বলে, আমি বললাম হ্যাঁ আব্বু সমস্যা নেই, আমি তোমার নিয়ে বাড়িতে যাব, তুমি সুস্থ হয়ে যাবো, তোমার কিছুই হবে না, ইনশাল্লাহ আমি তোমার নিয়ে বাড়িতে ফিরবো। আমার আব্বা বলে হ্যাঁ আমি তোর নিয়ে বাড়ি যাব, এবং বাড়ি গিয়ে আমি সবার কাছে বলবো আপনারা যেটা সন্দেহ করেছেন সেটা আসলে ঠিক না, আমার ছেলে এরকম কাজ করে না, আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি আসছি, মাইশা মূলত অন্য কোনো ছেলের সাথে পালাই গেছে। এই কথা আমার আব্বা আমাকে বলতেছে।
আমি বললাম, তো আব্বা এটা কিভাবে সম্ভব? আমি তো মাইশাকে নিয়ে চলে আসছি, তো মাইশের কি হবে? আমার আব্বা বলে, প্রয়োজনে আমি তোর সাথে পরে আবার মাইশের বিয়ে দিয়ে দিব, পরে আবার মাইশের বিয়ে দিয়ে দিব, তবে এলাকার লোকজন যাতে এটা জানতে না পারে যে তুই মাইশাকে নিয়ে পালাইছিস। এলাকার লোকজন যদি এটা জানতে পারে যে তুই মাইশাকে নিয়ে পালিয়ে গেছিস, বা এলাকার লোকজন এখন যেটা জানে, এরপরে ওই এলাকাতে আমি মুখ দেখাতে পারবো না, কারো সামনে গিয়ে আমি কথা বলতে পারবো না, আমি কারোর সামনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আমি সবার কাছে বলবো মাইশা অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে, মাইশের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, এই বলে আমি তোকে বাড়িতে নিয়ে যাব, এবং পরে সময় সুযোগ বুঝে আমি মাইশের সাথে তোর বিয়ে করাই দিব। আমি বললাম, তো সেই পর্যন্ত মাইশা কোথায় থাকবে? আমার আব্বা বলে, মাইশাকে আমি থাকার ব্যবস্থা করব, মাইশাকে আমি গ্রামে নিয়ে যাব না, মাইশাকে আমি থাকার ব্যবস্থা করব, যেখানে আমি পারি মাইশাকে আমি রাখবো, তুই আমার সাথে বাড়ি চল। মানে আমি যাওয়ার পরে মনে হয় আমার আব্বা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। আব্বা তখন আমার ছোট ভাই বলতেছে যে, যা মুন্না তুই বাবা রিলিজের ব্যবস্থা কর, বাবা রিলিজের ব্যবস্থা কর, আমি মামুনি নিয়ে বাড়ি ফিরবো। আমার ছোট ভাই তখন আব্বু রিলিজের ব্যবস্থা করলো, রিলিজ হয়ে গেছে, এবং আব্বু তখন আমাকে নিয়ে বাড়িতে। আমি বললাম যে, আব্বু ভাইয়া আমার ইয়ে তো এই জায়গায় আছে। আমার আব্বু তখন মুন্নারে পাঠাইছে যে, মুন্না তুই যা, তোর বোনের কাছে যা, আমি মামুনি নিয়ে বাড়িতে যাব। এই বলার পরে ছোট ভাই মুন্না তখন গেল মাইশার বাসায়, মানে আমার বাসায়, and আমি তখন আমার আব্বুরে নিয়ে গেলাম বাড়িতে। তো এই ঘটনাগুলো খেয়াল করে শোনেন, বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরেই, এই বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরেই মানে আমার মানে ইয়ার মোবাইল বন্ধ, মানে মাইশার মোবাইল বন্ধ। বাসে যাওয়ার পরে আমি মাইশারে ফোন দিচ্ছি বারবার, মাইশার মোবাইল বন্ধ। আমি আবার ফোন দিলাম আমার ছোট ভাই মুন্নারে, কিরে মুন্না মাইশার মোবাইল বন্ধ কেন? বলে, আফুর মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তাই আমি বললাম, কই ও? বলে, আছে, কাছে আছে। আমি বললাম, দে ফোন দে। পরে দিছি, দেওয়ার পরে মাইশা আমার সাথে খুব নর্মালি কথা বলতেছে যে, সমস্যা নেই, আমি আমার নানু বাড়িতে যাচ্ছি, এবং ওইখান থেকে আমার গোপনে রাতের বেলায় নিয়ে যাবে, এরপরে আমাদের অনুষ্ঠান করে বিয়ে দিবে, মানে আমাদের গোপনে বিয়ে পড়াই দিবে। আমরা হচ্ছে আমার মানে ছোট ভাই মুন্না বলতেছে আমাদেরকে ঢাকা পাঠিয়ে দিবে, আমরা ঢাকাতে একসাথে থাকবো। আর গ্রামে তো আমরা এইভাবে থাকতে পারবো না, কারো কাছে মুখ দেখাইতে পারবো না, তো এই জন্য এটা করছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। দেখেন ঘটনাটি এতটুকুই, মানে এটাই ঘটনা। এরপরে রাতটা কেটে গেল, আমি রাতে ঘুমিয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দিয়েছি মুন্না আমাদের বাড়িতে, মানে মুন্নার ঘরে। পরে মুন্নারে বললাম, কি রে মুন্না, তুই যে ঘরে, মাইশা কই? বলে, আপু নানু বাড়িতে। কথাটা খেয়াল করে শোনেন, বলতেছে আপু নানু বাড়িতে। তাই আমি বললাম, নানু বাড়িতে? তো নানু বাড়িতে কেন? বলে, রাতের বেলায় নানু বাড়িতে এসে দিয়ে গেছে। পরে মোবাইলে কল দিয়ে মোবাইলটা বন্ধ। কিন্তু মুন্না মোবাইল বন্ধ কেন? বলে, ভাইয়া মোবাইল বন্ধ, আফুর মোবাইলে চার্জ নাই, আফুর মোবাইল নষ্ট। এটাও আমাকে বারবার বলছে, মোবাইলে চার্জ নেই, মোবাইল নষ্ট। পরে বিকেলবেলায় মুন্নারে বলতেছি, তুই একটা কাজ কর, তুই নানু বাড়িতে যা, এবং গিয়ে আমার সাথে একটু মাইশার মোবাইলে কথা বলাই দে, আমি একটু মোবাইলে ওর সাথে কথা বলি। মুন্না আমারে বলতেছে, আচ্ছা ভাইয়া ঠিক আছে। এই কথা বলে মুন্না গেছে। মুন্না যাওয়ার পরে, কিরে মুন্নারা বাড়িতে আসে না, মুন্না ওইখানে গেছে, আমি ওর ফোন দিয়ে, আমার ফোনও ধরে না। আসরের নামাজের একটু পরে আমি তখন আমার নানু বাড়ির দিকে যাচ্ছিলাম। নানু বাড়ির দিকে গেছি, যাওয়ার পরে দেখলাম যে আমার নানা ঘরে নাই, নানি আছে। নানি কি জানি করতেছে, মামা আছে, মামি আছে। পরে আমি নানুর ইশারা দিলাম, ইশারা দিয়ে বললাম যে, নানু মাইশা কই? মানে নানু আমার কথার কোনো জবাব দেয় না। ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢুকে দেখতেছি যে মাইশা নাই, মানে ঘরের মধ্যে ঢুকে দেখতেছি মাইশা নাই, মানে ঘর মানে পুরো ফাঁকা, মাইশা নাই। পরে নানুরে জিগায়, মামিরে জিগায়, মামারে জিগায়, কেউ আমার মানে কথার কোনো জবাব দেয় না, যে মাইশা কই গেছে, কোথায় আছে, এর কোনো জবাব কেউই আমাকে দিচ্ছে না। পরে মাথার মধ্যে তখন মাথাটা গরম হয়ে গেল যে, কী ব্যাপার, তারা আমাদের বলতেছে না কেন? মাইশা কোথায়, তারা তো আমাকে জানাবে, আমাকে বলবে, তা বলে না কেন? পরে রাতের বেলায় মানে সন্ধ্যার পরে বাড়িতে আসছে, আসার পরে আমি মুন্নারে খুঁজতেছি। মুন্না ওই রাতে আর বাড়ি আসে নাই, মুন্না বাড়িতেও আসে নাই। পরের দিন দিনে 10টা বাজে মুন্নার গিয়ে আমি দোকানে ধরি। ও দোকানের মধ্যে, দোকানে আরও একটা ছেলে ছিল, আমাদের দোকানে কাজ করতো, ওই ছেলেটা সহ ছিল। মুন্নাকে এসে বসে আছে, যে মুন্নারে বললাম যে, মুন্না মাইশা কই? আমার বলে, আমি জানি না। আমি বললাম, তুই জানোস না, মানে তুই মাইশারে বাসা থেকে নানু বাড়িতে দিয়ে গেছিস, তা তুই জানোস না মাইশা কই? আমার বল মাইশা কই? ও বলে না। এবং না বলার পরে আমি তখন এখানে মুন্নারে মারতে ধরছি বলতে কলার চেপে ধরে 2টা থাপ্পড় দিচ্ছে ওর গালে। এর মাঝে পিছন থেকে কোত্থেকে আমার আব্বু চলে আসছে। তা আব্বু তো তখন অসুস্থ, আব্বু হসপিটাল থেকে আসছে। তো এই জন্য আমি আব্বুর সাথে কিছুই বললাম না। আব্বু এসেই মানে জুতো দিয়ে আমাকে মারতে শুরু করছে, মানে জুতো দিয়ে আমাকে এলাবাদে মারতে শুরু করছে। মাইরা বলতেছে, তুই আমার বাড়ি থেকে, তুই আমার দোকান থেকে এই মুহূর্তে বের হ, তুই আমার সন্তান না, আমার একটাই ছেলে, মুন্নাই আমার ছেলে, তুই আমার সন্তান না, আমি তোর চেহারা দেখতে চাই না, আমি তোর চেহারা দেখতে চাই না, আজকের পর থেকে তুই আমার বাড়ির ত্রিসীমানা আসবি না। আমি বললাম, বাবা আমি আসবো না ঠিক আছে, কিন্তু তুমি মীর জাফরের মতো এত বড় বেইমানি আমার সাথে কেন করলা? আমার সাথে এত বড় বেইমানি তুমি কেন করলা? তুমি বলো মাইশা কই? আমি তোমার মুখে জাস্ট একটা বার জানতে চাই যে মাইশা কই, মাইশাকে কোথায় রাখছো? আমি মাইশাকে দেখি না কেন, মাইশা কোথায়? আমার আব্বা বলে, মাইশার কথা বলতে তোর লজ্জা করে না? তোর লজ্জা লাগে না? তুই মুসলমান না? এই ভাই কখনো তার বোনকে নিয়ে পালায়? ওই বেয়াদব।
মানে আমার আব্বু তখন জায়গার মধ্যেই পোল্ট্রি নিয়ে আনে, মানে পরিপূর্ণভাবে আব্বু চেঞ্জ হয়ে যায়। আব্বু চেঞ্জ হয়ে তখন করে কি আমাদের দোকান থেকে বের করে দেয়। এবার আমি পাগলের মতো মাইশারে খুঁজতে থাকি, ভাই একটা মানুষকে কিভাবে লুকিয়ে রাখা যায়, এত বড় একটা মানুষকে তারা কোথায় লুকাইছে, আদৌ মাইশা বেঁচে আছে না মরে গেছে, মানে মাইশার কি হয়েছে আমি আর কোনো কিছুই জানি না। মানে কোনো কিছুই জানি না যে মাইশার কি হয়েছে, মাইশার কোথায় নিয়ে গেছে, মাইশার কোনো ঠিকানা আমি আজ পর্যন্ত আর পেলাম না। আজ পর্যন্ত আমি মাইশার কোনো ঠিকানা পেলাম না যে মাইশাকে তারা কী করে ফেলছে। এবং এরপরে মাইশারে না পাইয়া আমি তখন পুরো পাগলের মতো হয়ে গেছি, মানে পুরো সম্পূর্ণ পাগলের মতো হয়ে গেছি। আমি তখন আমার এলাকাতে বিভিন্ন খারাপ ধরনের ছেলে আছে, ওদের সাথে মিশতে শুরু করছি। ওদের সাথে মিশতেছি, আমাদের এলাকাতে রাস্তা আছে, মেইন রাস্তা, এবং মেইন রাস্তার মধ্যে গিয়ে রাতের বেলায় ডাকাতি করতাম। সিএনজি, প্রাইভেট কার, মাইক্রোবাস, এটা ওইটা ধরতাম, ধরে ডাকাতি করতাম। ডাকাতি করে টাকা যা পাইতাম এই সম্পূর্ণ টাকা দিয়েই নেশার পিছনে ব্যয় করতাম, নেশার পিছনে ব্যয় করতাম, নেশা করতাম, মানে পরিপূর্ণভাবে নেশা জগতে আমি ঢুকে গেছি। নেশার মধ্যে এমন কিছু নাই যেটা আমি করি নাই, মানে এরকমভাবে নেশা করতেছি। এই করতে করতে প্রায় 1.5-2 বছরের মতো কেটে যায়। ওই 1.5-2 বছরেও আমি মাইশার কোনো সন্ধান পাই নাই, যে মাইশারে তারা কই নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, মাইশার কোনো সন্ধান আমি এই 1.5-2 বছরেও পাই নাই। এবং 1.5-2 বছর পরে একদিন রাতের বেলায় ডাকাতি করার সময় মানে আমরা আসলে বুঝতে পারি নাই, আমরা যেই মানে প্রাইভেট কারটা ডাকাতি করতেছিলাম এটা ছিল পুলিশের একজন ঊর্ধ্বতর কর্মকর্তা, পুলিশের একজন উপরের কর্মকর্তার গাড়ি ছিল, তার ওনার ওয়াইফ ছিল, ওনার মেয়ে ছিল। আমরা এখানে ডাকাতি করি, গাড়ি থেকে টাকা পয়সা, মোবাইল টোবাইল সব কিছু চিন্তাই করে নিয়ে যায়। এবং এই ঘটনায় খুব বড় ধরনের মামলা হয় এবং এই মামলা ডিবির কাছে চলে যায়। তো ডিবি তখন এটাকে করে, আমরা যেখানে থাকতাম আমাদের ওই থাকার জায়গার মধ্যে, নোয়াখালী আমরা যেই মানে বাগানে থাকতাম, ওই বাগানের মধ্যে তখন ডিবি অ্যাটাক করে, এবং অ্যাটাক করে আমার সাথে যারা ছিল সবাইকে তখন ওখানে ধরে ফেলে। মানে ওই সদস্যের ভিতরে আমরা টোটাল 6 জন ছিলাম, এবং 6 জন সবাইকে ধরে নিয়ে যায়। তো ধরে নিয়ে যায় তখন এখান থেকে করে চালান করে দেয়। চালান করে দেওয়ার পরে আমি টোটালি প্রায় 7 মাসের মতো জেলে ছিলাম, এই মামলায় 7 মাস জেলে। এবং 7 মাস পরে আমার আব্বা তখন উকিল ধরে আমাকে জেল থেকে বের করে আনে। তো জেল থেকে বের করে এনে আব্বা আমাকে ঘরের মধ্যে আনে এবং এনে আমাকে বলতেছে, তোর কাছে এখন 2টা রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা হচ্ছে তুই আমাকে মেরে ফেলবি, মানে তুই এখান থেকে যদি চলে যেতে চাস, আগের জীবনে ফিরে যেতে চাস, তাহলে তুই আমাকে মেরে ফেলবি, আমার মেরে ফেলে এখান থেকে চলে যাবি। আর যদি তুই এটা না করিস তাহলে তুই ভালো হয়ে যাবে, আমি যা বলে তুই তাই করবি। তোর মানে 2টা পথ খোলা আছে, যদি তুই চলে যাস তাহলে আমার মেরে যেতে হবে, আর যদি আমার কথা শুনবি তাহলে আমার কথা শুনবি, 2টার একটা। তাই আমি বললাম, আব্বু আমি তোমার সেকেন্ড অপশন মেনে নিলাম, আমি তোমার কথা শুনবো, তুমি যা বলো তাই শুনবো, তো আমার একটা শর্ত আছে। এনে বললাম যে আমার একটা শর্ত আছে। আব্বু বলে, কি শর্ত? আমি বললাম, শর্ত হচ্ছে মাইশা কোথায় তুমি আমার বলতে হবে। আমার আব্বা বলে, এটা শুনলে কি তুই খুশি হবি? আমি বললাম, হ্যাঁ এটা শুনলে আমি খুশি হবো, এটা যদি তুমি আমার বলো তাহলে তোমার কাছে আমার আর কোনো দাবি নেই, আমি ওয়াদা করতেছি আমি আর কোনো কিছু করবো না, আমি শুধু জানতে চাই যে আমার মাইশা বেঁচে আছে না মরে গেছে, শুধু এতটুকুই। আমার আব্বা বলে, মাইশা বেঁচে আছে, মাইশা বেঁচে আছে, মাইশা ভালো আছে, মাইশা বেঁচে আছে, মাইশা ভালো আছে, মাইশা কোথায় আছে? আমার আব্বু তখন বলে, মাইশা সৌদি আরবে। আমি বললাম, সৌদি আরবে কিভাবে, মানে কিভাবে কি হলো? আমার আব্বা বলে, যে ছেলের সাথে মাইশার বিয়ে ঠিক হয়েছে ওই ছেলের সাথেই পরে মাইশার বিয়ে হয়েছে, এবং বিয়ে হওয়ার পরে মাইশাকে ঢাকাতে লুকিয়ে লুকিয়ে রাখা হয়েছে, গোপনে গোপনে পাসপোর্ট করে মাইশাকে সেখান থেকে আমরা ওই ছেলের সাথে সৌদি আরবে পাঠিয়ে দিয়েছি। মাইশা সেখানে আছে এবং মাইশার একটা কন্যা সন্তানও আছে। মানে এটা আমি আমার আব্বুর মুখে জানতে পারি, এবং এইটা জানতে পারার পরে মানে আমি আর কি করব, মানে আমার আর কোনো উপায় নেই। মাইশা ভালো আছে, মাইশা বেঁচে আছে, মানে এইটা শুনেই না আমি আনন্দিত যে মাইশা যে বেঁচে আছে, এটাই মনে হয় আমার কাছে অনেক বড় একটা কিছু। কারণ আমি তো মনে করছি মাইশা মারা গেছে, মাইশা বেঁচে নেই, আমার আব্বা আম্মা হয়তো তাদের মান সম্মান রক্ষাতে মাইশাকে মেরে ফেলছে, তো মাইশা বেঁচে আছে এটা শুনে আমি অনেক খুশি। যাই হোক, এবার আমি আমার আব্বার প্রস্তাবে রাজি হলাম যে আব্বু ঠিক আছে, তো যেহেতু আমি তোমাকে ওয়াদা করেছি এবং তুমি যেটা বলবা সেটাই হবে, এবং তুমি যা করতে বলো তাই করবো। আব্বু আমাকে বললো, ঠিক আছে তাহলে আমি তোকে বিদেশে পাঠিয়ে দিব, আমি তোকে বিদেশে পাঠিয়ে দিব, এবং তুই বাসা থেকে বেরোবি না, সারাক্ষণ বাসায় থাকবি, এবং বিদেশ যাওয়ার আগ পর্যন্ত তোর চেহারা যাতে কেউ না দেখে, এর বাইরে যাতে তুই না যাস। এবার আবার আমার আব্বা আমার জন্য পাসপোর্টের ব্যবস্থা করে, এবং আমি পাসপোর্ট করেই পরে আমার আব্বা আমাদের এলাকার এক দালালের মাধ্যমে কাতারে আমার পাসপোর্টটা জমা দেয়, মানে আমাকে কাতার পাঠিয়ে দিবে। কাতারে পাসপোর্ট জমা দেয়, আমি ঘরের মধ্যে সারাক্ষণ বসে কান্নাকাটি করতাম, মানে মাইশার প্রতি যে আমার কী ভালোবাসা ছিল আমি কেউ বুঝাতে পারবো না। সারাক্ষণ ঘরে বসে বসে কাঁদতাম, আমার ছোটো ভাই মুন্না এসে খানা দিত, মা খাবার দিয়ে যেত, খাবার খাইতাম, এবং বৈশাখ ঘরের মধ্যেই কাঁদতাম, মানে সারাক্ষণ এখানে বসে থাকতাম। এরকম করতে করতে অনেকগুলো মাস পেরিয়ে যাওয়ার পরে একটা সময় আমার আপনার কাতারের ভিসা প্রসেসিং সম্পূর্ণ হয়, আমি কাতার চলে যাব।
পরে পরিবার থেকে আমাকে তখন কাতারে পাঠিয়ে দেওয়া হয়। আমি আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে খুব ভালোভাবে তখন কাতারে চলে যাই। এবং কাতারে যাওয়ার পরে আমি তখন কাতারে একটা ভালো যে কোম্পানিতে, যে কোম্পানিটা অনেক ভালো ছিল, ওই কোম্পানিতে কাজ করি, দিনরাত মিলে কাজ করতেছি, বেতন পাইতেছি, আব্বুর জন্য টাকা পাঠাইতেছি। আমি আমার আব্বুর সাথে আর বেইমানি করি নাই, যে আব্বু যেটা বলছে আব্বু সেটে আব্বুর অ্যাকাউন্টে টাকা পাঠাই, আব্বুর সাথে কথাবার্তা বলি, মাঝে মাঝে আম্মুর সাথে হয় খুব কম কথা বলি, আম্মুর সাথে মুন্নার সাথে খুব কমই কথা বলি, মাঝে মাঝে আব্বুর সাথে বেশিরভাগ সময় আব্বুর সাথেই কথা বলি। আব্বু আমাকে বুঝায়, অনেক বুঝায় আব্বু আমাকে। তারপর আব্বুর সাথে কথা বলতেছি, কাতারে পড়ে আছে, টাকা পয়সা ইনকাম করতেছে, বাড়িতে পাঠাইতেছি। এইভাবে আমি দীর্ঘ 4টা বছরের মতো কাতার থাকি, 4 বছর। আমার পরিকল্পনাটা হচ্ছে কি ভাই, আমি আর কখনোই দেশে আসবো না। আমি চিন্তা করতেছিলাম যে কাতারে আমি সারা জীবন থেকে যাব, অথবা কাতার থেকে আমি ইউরোপের দিকে চলে যাব। আমি কখনোই আর গ্রামে যাব না, কখনোই আমার মুখ আমি এলাকাতে দেখাবো না, এবং আমি কখনোই আমার আব্বা আমার চেহারাও দেখবো না। এরকম একটা পরিকল্পনা করেছিলাম। তো 4 বছর পরে আমার আব্বা এবার আমার ধরছে, তুই বাড়িতে আয়। আমার বলতেছে তুই বাড়িতে আয়, অনেক বছর তো কাতারে ছিলি, এখন তুই বাড়িতে আয়, তুই বাড়িতে আয়। আব্বা আমাকে বললাম আমি বাড়িতে যাবো না, আমি বাড়িতে যাবো না, আমার বাড়িতে যেতে ইচ্ছে করতেছে না, আমি বাড়িতে যাবো না। এই নিয়ে ধরুন আমার আব্বা আমার সাথে আমার তুমুল ঝগড়া, কেন আসবি না, যা হওয়ার তা হয়ে গেছে, সব কিছু ভুলে যা, এসব মাথায় রেখে এসব মাথায় রাখার কোনো দরকার নাই, ভাগ্যে যা আছে তাই হয়েছে, তুই বাড়িতে চলে আয়, এবং আমরা তোকে দেখে শুনে একটা বিয়ে করাবো, এবং বিয়ে করাইলে তুই সব কিছু ভুলে যেতে পারবি। আমি বললাম আব্বু বিগত 4 বছরে যেটা ভুলতে পারি নেই, তা এটা আমি এখন ভুলে যাবো কেমন করে, আমার দ্বারা এটা সম্ভব না। এবার আমার আব্বা করলো কি, কার প্ররোচনায় কার পরামর্শ পড়ে হঠাৎ করে আমাদের বলতেছে যে আমি তোর মোবাইলে বিয়ে করাবো। ওই সময় মোবাইলে বিয়েটা হচ্ছে আপনার ভিডিও কলের মাধ্যমে, ইমোর ভিডিও কলের মাধ্যমে বিয়ে হইতো। পরে আব্বা আমাদের বলতেছে আমি তোর মোবাইলে বিয়ে করাবো। আমি বললাম যে আমি বিয়ে করবো না, আমার এই মুহূর্তে বিয়ে করার কোনো প্ল্যানিং নেই, বা আমার বিয়ে করার ইচ্ছা নাই, তা তুমি আমাকে বিয়ে করাইবে কেন, আমি বিয়ে করবো না। আমার আব্বা বলতেছে যে আমি তোর জন্য মেয়ে দেখছি, আমি তোর বিয়ে করাবো। এই নিয়ে 1 দিন 2 দিন 3 দিন, তা আমার তো কোনো মেয়ের সাথে সংসার করারও কোনো ইচ্ছা নাই, আমি কোনো মেয়ের সাথে সংসার করবো না। তা আব্বা যেহেতু এরকমভাবে আমাকে প্যারা দিচ্ছে, বিরক্ত করতেছে, আব্বুর বিরক্তে পড়া এবার আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাও, আমি বিয়ে করবো না, আমি তো আর সংসার করবো না আমি জানি, তাই বলছি ঠিক আছে আমি বিয়ে করবো। আব্বুরে বললাম যে আব্বু ঠিক আছে আমি বিয়ে করবো। পরে আব্বু আমার জন্য মেয়ে দেখতে দেখতে একটা মেয়ে আমার জন্য ঠিক করে, তামান্না নামের একটা মেয়ে। তো আব্বু থেকে ঠিক করে মেয়ে ঠিকানা আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরেরই একটা গ্রামের, খানিকটা দূরের একটা গ্রামের একটা মেয়ে, আমার আব্বার কেমন বন্ধু হয়, বন্ধুর মেয়ে। তো ওই মেয়ের আমার তখন বিয়ে করাবে। আমার মেয়ের জন্য মেয়ের ছবি পাঠাইছি ইমুতে, দেখলাম মেয়ে একটু খাটো করে হলো, এমনি ফর্সা আছে, সুন্দর লম্বা, বাকি সব মোটামুটি ঠিক আছে। এবং আব্বু যখন ছবি পাঠাইলো, ছবি পাঠানোর পরে আমি তখন আমার ছোট ভাই বলতেছে ভাবি অনেক কিউট, অনেক সুন্দর, ভাইয়া বিয়ে করেন, এরকম বউ পাইবেন না। এটাই আমার ভাই আমার বলছিলাম যে ঠিক আছে সমস্যা নাই। পরে হইলো কি যে আমি ঠিক আছে ওরে বিয়ে করার জন্য তখন আমি রাজি হলাম। এবার পরিবার থেকে সবাই কথাবার্তা ফাইনাল করে ওই মেয়েকে আমাকে তখন মোবাইলে বিয়ে করাই দিল। একদিনে আমি আমার কোম্পানির লোকজনদের সবাই বললাম যে এমন এমন ঘটনা, এরা সবাই ছিল, এদের সবার সম্মুখে হচ্ছে আমার তখন বিবাহ সম্পূর্ণ হয়। ওই মেয়েটার সাথে মাইশার সাথে আমার তখন বিয়ে হয়। এবং সরি মাইশাও না, তামান্না মেয়েটার সাথে আমার তখন বিয়ে হয়। মাইশার কিন্তু তখনও মাইশার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি জানিও সৌদি আরবে আছে, ওর সন্তানাদি আছে, এদেরকে নিয়েও আছে, আমি আর ওর বিরক্ত করতেছি না, ওর মতো করে যেখানে আছে এখানেও ভালো থাকুক। এবং আমিও মন থেকে এটাই ইচ্ছে যে আল্লাহকে ভালো রাখুক, আমি ওকে কোনো রকমের বিরক্তে বা ওর সাথে আমি আর কোনো রকমের কোনো কিছুতে যাই না, ওর ভালো থাকাটাই আমি তখন কামনা করতেছি। তো এদিক থেকে তখন হলো কি যে আমি তখন এই তামান্নারে বিয়ে করছি, বিয়ে করার পরে বিদেশে পড়ে আসি, আমি আর দেশে আসি না। তো তামান্না আর আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, মাঝে মাঝে বলে, মাঝে মাঝে বলে না। এমনি কথা বললে আপনি ভালো আছেন কিনা আপনি করে সম্বোধন করে, খুব শ্রদ্ধা সম্মান রেখে কথা বলে, আমি ওর সাথে একইভাবে কথা বলি। এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মেয়েটার সাথে মোটামুটি কথাবার্তা বলতে বলতে একটা সময় আমার নিজের ভিতরে আমার পরিবর্তনটা চলে আসলো। পরিবর্তনটা আসলে এইভাবে আমি চিন্তা করতেছি, এখানে তো এই তামান্না মেয়েটার কোনো অপরাধ নাই, তামান্না মেয়েটার তো কোনো দোষ নাই, এই মেয়েটা তো আমাকে বিয়ে করছে এবং পরিবারে আমাকে বিয়েটা করাইছে, তা মেয়ের জীবনটা কেন নষ্ট করব? আমি তো আমার জীবনটা নষ্ট করলাম, এক মাইশো তো তার জীবনটা সুন্দর করে সাজাইলো, যাই হোক, কিন্তু এই তামান্না মেয়ের জীবনটা আমি কেন নষ্ট করবো? তামান্না তো আমার কাছে কোনো অপরাধ করে নাই, ওই তো কোনো অন্যায় করে নাই, আমি একটা মেয়ের জীবন কেন এভাবে নষ্ট করে দেবো? তাহলে আমি বিয়ে করছি, এলাকার লোকজন সবাই জানে সে আমার বউ, তার জীবনটা আমার নষ্ট করা ঠিক হবে না। হঠাৎ করে নিজের মাঝে পরিবর্তন আসলো যে না আমি দেশে যাব, হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম দেশে যাব। দেশে গিয়ে আমি এই তামান্নার সাথে আমি সংসার করব। মেয়েটা দেখতে শুনতে ভালোই ছিল, একটু খাটো আর কি, কিন্তু এমনি চেহারা টেহারা সুন্দর আছে। যাই হোক, এবার সবকিছু পরিপূর্ণভাবে ঠিক হলো। ঠিক হওয়ার পরে আমি তখন দেশে আসবো।
এখন আমি দেশে আসবো, এদিক দিয়ে আমার ছোট ভাই মুন্না আমারে বলতেছে যে ভাইয়া আপনি আসেন, আস্তে 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 ধীরে আসেন। মুন্না বলে আমার আস্তে ধীরে আসেন। আর মাইশের মানে ইয়ের সাথে আপনার তামান্নার সাথে আমার খুব বেশি একটা কথা হয় না, মাঝে 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 হয়। এমন করতে করতে আমি একটা সময় হলাম হঠাৎ করে মানে সবাইকে সারপ্রাইজ দিব আমি। তখন আমি প্রায় আপনার 6 বছরের মতো কাতার থাকি, মানে 6 বছর পরে সবাইকে একদম একদম সারপ্রাইজ দিয়ে আমি তখন কাতার থেকে দেশে আসি। হঠাৎ করে একদিন দুপুরবেলা দেশে আসি, আসার পরে আব্বুর দোকানে যাই, গিয়ে আব্বুর পা ধরে সালাম করে আব্বু তো আমার পায়ে জড়ায় ধরে কান্নাকাটি করে ফেলে। এবং মুন্নাও তখন থাকে, মুন্নার জন্য অনেক গিফট নিয়ে যাই। দেন আমি তখন বাড়িতে যাই। তো বাড়িতে যাওয়ার পর আমার আব্বু তখন মানে আমি যাইলে আব্বু সবাইকে চিল্লে টিলে বলতেছে যে মামুন আসছে বাড়িতে, আমার আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবাই তখন আমার দেখার জন্য আসছে। তো এই অবস্থার ভিতরে আমার মানে আত্মীয় স্বজন সবাই আসছে। আসার পরে এদিক দিয়ে সবাই বলতেছে যে যেহেতু তামান্নার উনি বিয়ে করছে, ওনাদের বাসর হয়নি, তো আজকে ওনাদের বাসর হবে, মানে আজকে ওনাদের বাসর হবে, আজকে ওনাদের বাসরাত। এই বাসরাতের কথা বলে সবাই তখন আমার বাসর ঘর তৈরি করতেছে। তা আমার ভিতরে তো কোনো মানে কোনো রকম আমি সব কিছু ভুলে গেছি আর কি, অতীত সব কিছু ভুলে গেছি। এবং ভবিষ্যতে আমি তামান্নার সাথে থাকবো ওরকম পরিকল্পনা করেই কিন্তু আমি দেশে গেছি। এটাই পরিকল্পনা, জোর সাথে বাকি জীবনটা থাকবো, বাকি জীবনটা কাটাবো। এরকম করার পরে তখন হলো কি যে বাসরঘর নির্মাণ করা হলো, বাসরঘর রেডি করছে, করে রাত্রে 10টার দিকে আমি তো এমনিই জার্নি করে গেছে মোটামুটি। এরপর ওরা 10টার দিকে ওরা একদম নতুন বউটু সাজাইয়া ও কিন্তু আমাদের বাড়িতেই থাকতো, মানে ওর সাথে আমার মোবাইলে বিয়ে হওয়ার পরে ওর বাড়িতেও যাইতো কমই, তবে আমাদের বাড়িতেই বেশিরভাগ থাকতো। এরপরে আমি তখন ওর ঘরে গেলাম, মানে বাসর ঘরে ঢুকলাম। বাসর ঘরে ঢুকার পরেই ভাই হলো কি, মানে ও বলতেছে ওর মানে আমার বলতেছে যে আমার পেটটা না খুব ব্যথা করতেছে বাসর ঘরে ঢুকার পরে। তাই আমি বললাম পেট ব্যথা করতেছে কেন, হঠাৎ করে পেট ব্যথা করার কারণ কি? আমার বলে আমি বলতে পারবো না, বাট আমি জানি না, বাট আমার পেটটা খুব ব্যথা করতেছে, আমি না পেটের ব্যথা নিতে পারতেছি না। পরে আমি বললাম যে এটা তুমি কি বলো, হঠাৎ পেটের ব্যথা করবে, আচ্ছা ঠিক আছে শুয়ে থাকো, তা ঠিক হয়ে যাবে। এরকম করতেছি। তো যেহেতু আমি বহু বছর পরে বিদেশ থেকে গেছি ভাই, নিজের ভিতরে তো একটা শারীরিক চাহিদা জাগে, এবং ওই শারীরিক চাহিদা জাগলে আবার সে বউ সাজছে বাসর ঘর, ওইসব মনে করে তখন আমি তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করি। স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক করার জন্য চেষ্টা করি, এবং ওই চেষ্টায় খানিক বাদে হয়ও, এবং একটা পর্যায়ে ও তখন বলতেছে আমার পেট খুব ব্যথা করতেছে, আমার পেট খুব ব্যথা করতেছে। আমি ভাবলাম যে একবার মারে ডাকবো, আবার চিন্তা করছি মারে ডাকবো, তা মা আবার কি বলবে। আমি তখন কি করলাম, তারে ধরে ধরে ওয়াশরুমে দেখে নিয়ে গেলাম। মানে ও তখন আর হাঁটতে পারে না, ওই সম্পর্কটা হওয়ার পরে হাঁটতে পারে না, কিন্তু আমি তার ধরে ধরে বাথরুমে নিয়ে গেছি। এবং টয়লেটের সামনে নেওয়ার পর ওই টয়লেটের সামনেই বসে গেছে, মানে ওই কমিটির উপরে না গিয়ে কমিটির বাইরে বসে ওইখানে প্রস্রাব করে দিছে। এবং প্রস্রাবের সাথে হঠাৎ করে একটা জিনিস বেরিয়ে গেছে। প্রস্রাবের সাথে বেরিয়ে যাওয়ার পরে মানে আপনিও তো বুঝতেই পারেন যে কী বের হয়েছে। এটা দেখার পরেই আমি তখন একটু বিব্রত হয়ে গেলাম যে কী ব্যাপার, এটা কেন। ও তখন করে গিয়ে শাড়ির আঁচল দিয়ে এটাকে লুকানোর চেষ্টা করতেছে, মানে ঢাকার চেষ্টা করে। মানে এটা হয়তো আপনার মানে এইরকম সাইজের, ছোট সাইজের আর কি, মানে বাচ্চা যেটা বুঝেই যায়, এটা বেবি, ছোট বেবি পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা বোঝা যায়। এইটা আমি তখন দেখে ফেলি। দেখে ফেলার পরে আমার তখন আমার মাথা আসমানটা ভেঙে পড়লো যে এটা কী ধরনের কথা, এটা আমি কি দেখলাম, মানে এটা কীভাবে সম্ভব। পরে ওই তখন এটা ঢাকার চেষ্টা করতেছে, আমি তখন করলাম কি এটাকে আমি মানে টিস্যু দিয়ে ধরে একটা কাগজের মধ্যে নিচ্ছি, মানে এটা প্লাস্টিকে নিচ্ছি। নেওয়ার পরে আমি ওকে বললাম যে এটা কি। ও কোনো কিছু আমাকে উত্তর করে না। আমি বললাম দেখো তামান্না এটা কি, আমি জানতে চাই। আমাকে কোনো কিছু বলে না, নিচের দিকে তাকায় আছে। এরপর আমি এটা রেখে দিলাম, রেখে দিয়েছি মানে ফ্রিজের মধ্যে রাখছি দেখেন। রাখার পরে পরের দিন আমি যখন সকালবেলা, আমি তো রাতে ঘুমাইলাম না, মানে সারা রাত আমার ঘুম হয় নাই। আরে ভাই আমি যারে ভালোবাসি, যার সাথেই কোনো একটা সম্পর্কে জড়াই, ওই মানুষটাই কেন আমার সাথে এরকমটা করবে, মানে সেই কেন আমাকে ধোকা দিবে, আমি কেন তার কাছ থেকে ধোকা খাবো। এইভাবে পুরোটা রাত্রে আমি আর ঘুমাইতে পারিনি। এবং সকালবেলা ঘুম থেকে উঠা মানে সকালবেলা খাট থেকে গিয়ে আমি তখন মারে ডাক দিছি। মারে ডাক দিয়া মারে আমি পুকুর পাড়ে নিয়ে গেছি, যেহেতু আব্বার এই বিষয়টা বলা যায় না, লজ্জার বিষয়। আম্মারে ডাক দিছি, আম্মারে ডাক দিয়ে বললাম আম্মা আমি তো তামান্নারে বিয়ে করছি, মোবাইলে বিয়ে করি বা যেমনিই করি, তোমরা তো আমার বিয়ে করাইছো, এবং তামান্না তো আমার ঘরেই ছিল, তামান্নার মাঝে কি তোমরা খারাপ কোনো কিছু কখনো দেখছো? আমার আম্মা বলে না বাবা আমি খারাপ কোনো কিছু দেখি নাই বাবা, কখনোই দেখি নাই। আমি তখন ওইটা বের করে আমার আম্মা দেখলাম যে আম্মা এটা কি। মানে আম্মা তো এটা দেখার পরে আম্মা নিজেও বিব্রত হয়ে গেছে যে এটা কি। আমি বললাম আম্মা বলো এটা কি, মানে এখন তুমি আমারে বলো যে এটা কি। আমার আম্মা বলে এটা কি, আমি বললাম যে এটা এমন এমনভাবে পাইছি। আমার আম্মা বলে আস্তাগফিরুল্লাহ, এটা মাটি চাপা দে। আমার বলছে মাটি চাপা দিব ঠিক আছে, কিন্তু বাসর ঘরে এইটা আমি কি পাইলাম, হ্যাঁ এইটা কীভাবে হইল। আমার আম্মা বলে বাবার এটা মাটি চাপা দে আর মুখটা বন্ধ কর। পরে আমি তো মাটি চাপা দিছি, আমার কথা মতো মাটি চাপা দিছি। দেওয়ার পরে আমার আম্মা বলে তুই এখন কী করতে চাস, ডাইরেক্ট আমার জিজ্ঞেস করে। আমি বললাম কী করবো মানে, আমি তো এই মেয়ে নিয়ে সংসার করবো না। যেই মেয়ের এরকম একটা ঘটনা আমি নিজের স্বামী হয়ে তার নিজের চোখে দেখলাম,
এরকম এরকম একটা জিনিস আমি যেটা দেখছি, এখন এরপরে তো এর সাথে আমার সংসার করা কোনোভাবেই পসিবল না, আমি তো এর সাথে সংসার করবো না। পরে আমার আম্মা বলে, দেখ বাবা, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তুই একটু ভয়, আমি তোর সাথে কথা বলি, আমি তোর পেটে ধরি না, এটা ঠিক আছে, তবে আমি তো তোর মা, তোর ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি। দেখ বাবা, তোর জীবনে একটা বড় ধরনের কলঙ্ক আছে মাইশাকে নিয়ে। আমি তখন নিচের দিকে তাকাইছি, আম্মা বলে, মাইশাকে নিয়ে তোর জীবনে একটা বড় ধরনের কলঙ্ক আছে। এই কলঙ্কটা মাথায় নিয়েই কিন্তু তুই ঘুরতেছিস, এই কলঙ্কটা মাথায় নিয়েই কিন্তু তুই বেঁচে আছিস। এখন এই অবস্থার মধ্যে যদি তোর জীবনে আরেকটা কলঙ্ক ঘটে যায়, এটা তুই আর নিতে পারবি না বাবা, এটা নিতে পারবি না। একটা কাজ কর, যা হবার তো হয়ে গেছে, আল্লাহর উপর ছেড়ে দে, আল্লাহর উপর ছেড়ে দিয়ে তুই সংসার শুরু কর। আমি বললাম যে মা, এটা কীভাবে সম্ভব, এটা কীভাবে সম্ভব? আমার আম্মা বলে, বাবা সম্ভব, সব কিছুই সম্ভব, মানুষ চাইলে সবই সম্ভব, তুই ভুলে যা, এইটা একটা অ্যাক্সিডেন্ট মনে করে তুমি এটার সাথে সংসার করে যা, তোর জীবনেও তো একটা ঘটনা আছে, তোর জীবনে তো একটা অ্যাক্সিডেন্ট আছে। পরে আমি আর কোনো কথা বললাম না। আমি যখন আমার এটা বললো, তখন আর এই মানে তামান্নার প্রতি আমার ফিলিংসটা আসতো না, মানে অনুভূতিটা আসতো না, ইয়েটা আসতো না। এর আগেও আমি তামান্নার সাথে ওই সম্পর্কটা আমার কখনোই হয় নাই। মানে মোটামুটি ওর সাথে এরকম করতে করতে ধরেন আমার ছুটি কিন্তু 3 মাসের ছিল। 3 মাস না থেকে আমি প্রায় 20 দিনের মতো দেশে থাকি। মাত্র 20 দিন থেকে আমি তখন আমার টিকিটটা সামনে নিয়ে আসি। টিকিটটা সামনে নিয়ে আমি তখন বিদেশে আবার চলে যাব। এখন আমার আব্বা আমাকে বারবার বলতেছে, তুই কেন চলে যাবি, কী কারণ? ওই সময় তো আমার আব্বা কিন্তু আমি দেশে আসার পর আব্বা দোকান আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে, দোকান আর করবে না আমার আব্বা, দোকান করবে না, কারণ মুন্না ঠিকমতো দোকান চালায় না, মুন্না অনেক টাকা পয়সা লস করে ফেলে, ক্ষতি করে ফেলছে, আর মুন্না দোকান চালাবে না, জন্য আব্বু দোকানও বন্ধ করে দিবে। তা আব্বা আমার বলতেছে, তুই যদি বিদেশ যাবি তা মুন্নার একটা ব্যবস্থা কর, মুন্নার জন্য একটা ভিসার ব্যবস্থা করে মুন্নার তুই নিয়ে যাস, দেশে আর মুন্নারা রাখবো না। আমি আমার আব্বারে বলছি যে, আব্বা আমার একটা বড় ধরনের সমস্যা হয়েছে কোম্পানিতে, এই জন্য আমি চলে যাবো, আমার চলে যেতে হবে। মানে এটা আমি আব্বুরে বলছি, মানে আমি তো চলে যাবো এখন, আব্বুকে তো আর আমি ওইটা বলে যেতে পারি না। পরে আমি পুনরায় ছুটি 20 দিন পরে আমি আবারও আপনার কাতারে চলে গেলাম, এবং কাতার যাওয়ার পরে মনটা খুবই খারাপ হয়ে গেল ভাই। এটা আসলে একজন প্রবাসীর জন্য যে কতটা কষ্টকর, এটা একজন প্রবাসী ছাড়া পৃথিবীর অন্য কারো বোঝানো যাবে না। নিজের অনুভূতি বা নিজের কষ্ট এটা অন্য কারো ভাই বুঝাইতে পারবো না। তো যাই হোক, আমি কাতারে চলে গেছি, গিয়ে কাজ কাম করতেছি। আমি আর এই তামান্নার সাথে খুব বেশি একটা কথা বলি না। আমি আমার আব্বার অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠাই, আব্বার সাথে কথাবার্তা বলি, সবই আমার আব্বার সাথে। এমন করতে করতে একদিন তামান্না করছে কি, মানে আমাদের মানে ওর ভাবি, মানে তামান্নার ভাবি, মানে বড় ভাইয়ের বউয়ের মোবাইল দিয়ে একদিন আমার ফোন দিছে। তামান্না কিন্তু চলে গেছে, ওর কিন্তু মোবাইলও চালাইতো না। এই ঘটনার পরে মোবাইল চালানোর বন্ধ, মোবাইল চালাইতো না। পরে ওই ভাবির মোবাইল থেকে আমার একজন ফোন দিছে, এই মতে ফোন দিয়ে ও চিৎকার করে কান্না করতেছে, আপনি আমার বিয়ে করছেন, আপনি কি একটা আবার জানতে চাইবেন না যে ঘটনাটা কি? আপনি আমাকে ঘটনাটা কখনো জিজ্ঞেস করেন নাই, আপনি না বলে আপনি 20 দিনের মাথায় ছুটি ওভার করে আপনি চলে গেছেন, আমি তো আপনার বউ, আপনি কি আমাকে একটা আবার জিজ্ঞেস করেন? এরকম করে কান্না করতেছে। আমি বললাম, তেমন না, কান্না করার কি আছে, এটা তো আর মানে অনিচ্ছাকৃত হয়নি, এটা তো আমার ইচ্ছাকৃত হয়েছে। অনিচ্ছাকৃত তো কারো কোনো মেয়ের পেটে বাচ্চা হয় না, তো এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবেই হয়েছে, তুমি এটা ইচ্ছাকৃতভাবেই করছো। পরে আমার বলতেছে, আমি আপনাকে বুঝাতে পারবো না আমার পরিস্থিতি আমি আপনাকে বুঝাতে পারবো না। তো আপনি আমার সাথে সংসার করেন বা না করেন, আমি আপনাকে সব কথাগুলো বলে যেতে চাই। আপনাকে সব কথাগুলো বলে দেওয়ার পর যদি আমার মৃত্যুও হয়, এতও না আমার কোনো দুঃখ থাকবে না। এরকম করে আমার বলতেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তা তুমি বলো কি হয়েছে। পরে ভাই আমাকে বলে যে, ওই সন্তান আপনি যেটা দেখছেন এটা আসলেই সন্তান, তবে ওই সন্তানের বাবা কেউ ছিল না, এটা ছিল আপনার ছোট ভাই মুন্না। আমি বললাম, মুন্না কীভাবে সম্ভব? ও বলে, হ্যাঁ মুন্না আমারে দোকান থেকে এটা ওইটা এনে খাওয়াইতো, আমি খাইতাম, আমার বিভিন্ন খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিত। এরকম করে মুন্না কয়েকদিনের মতো আমার সাথে এরকম করে সম্পর্ক করতে করতে মুন্না একটা সময় আমার কিছু খারাপ ভিডিও করে ফেলে। ওর কথা এগুলো, মানে আমার বউ তামান্নার কথা, কিছু জিনিস ভিডিও করে ফেলে এবং ভিডিও করে আমাকে বলতেছে এগুলো নাকি আপনার কাছে দিবে। মানে আমি যদি ওর সাথে সবসময় এটা না করি, সবসময় সম্পর্কটা না রাখি, তাহলে ও এগুলো আপনাকে দেখাবে এবং আপনাকে দেখিয়ে ওর মানে আমার সাথে ওর সম্পর্কটা, মানে আপনার সাথে আমার সম্পর্কটা ভেঙে দিবে। তা তখন আমি কী করলাম, বাধ্য হইয়া ওর কথা হতো আমি ওর সাথে অবৈধ সম্পর্কে জড়াই, এবং অবৈধ সম্পর্ক জড়াইলে পরে ও তখন করে কি, এই বিষয়গুলা মানে আস্তে আস্তে করে আমার পেটে বেবি হয়ে যায়। হয়ে যাওয়ার পর আমি ওই বলি যে আমার মেন্স বন্ধ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, পুরো আমার কী কী ওষুধ খাওয়ায়, এবং এরই মাঝে আপনার হঠাৎ করে চলে আসেন, এবং বিষয়টা এইভাবে হঠাৎ করে হয়ে গেছে, কিন্তু এটা আপনার ভাই করে। তাই আমি বললাম, মুন্নি এরকম একটা কাজ করে, এটা কি তুমি আমার মাকে বলো নাই? বলে, এটা আপনার মা আপনার বাবা দুজনেই জানতো।
আমি বললাম, তুমি এটা কি বলো? বলে, হ্যাঁ, আপনার আব্বুও জানতো, আপনার আম্মুও জানতো, তারাও পুরো বিষয়টা জানতো। এবং জানার পরে তারাই আমাকে বললো যে এটা আপনাকে বলার দরকার নেই, আপনাকে না বলার জন্য। এবং তারাই আমার বলতেছে যা হবার তো হয়ে গেছে, মুন্না তাদের ছোট ছেলে, তারা মুন্নাকে শাসন করবে। কিন্তু দেখেন, তারা মুন্নাকে এখনও শাসন করে নাই। এখনও পর্যন্ত আপনি বিদেশে চলে যাওয়ার পরেও মুন্না এমন কোনো রাত নাই আমার ঘরে আসে না। আমি আপনার আব্বার কাছে 10 দিন 15 দিন বলছি, আপনার মাকে বলছি, কিন্তু কেউ আমার এই কথার কোনো মূল্যায়ন করে না। আমি তখন চিন্তা করলাম যে ও যেগুলো বলতেছে এগুলো সম্পূর্ণ সত্য। তা না হলে এইরকম একটা ঘটনা যে ঘটলো, আমার মা এখানে একটা প্রতিবাদ করা দরকার ছিল। এই ইয়াকে আপনার তামান্নাকে, যে তুমি এরকম একটা বাচ্চা কোত্থেকে আনছো, এবং এটা অবশ্যই তামান্নার বাবা মাকে জানানো দরকার ছিল, তামান্নার পরিবারকে জানানো দরকার ছিল, এবং এটা নিয়ে মা অবশ্যই কিছু একটা করা দরকার ছিল। কিন্তু আমার মা এটা সম্পূর্ণ নীরব ভূমিকায় কেন চলে গেল? আমার মা কেন এটা নিয়ে কোনো প্রতিবাদ করলো না? এটা হলো প্রথম কথা। সেকেন্ড কথা, আমার আব্বা বারবার বলতেছে মুন্নার চরিত্র খারাপ হয়ে গেছে, মুন্নার চরিত্র খারাপ, মুন্নার চরিত্র খারাপ, মুন্নার দৃষ্টি খারাপ হয়ে গেছে, মুন্নাকে যদি পারিস তুই তাড়াতাড়ি বিদেশে নিয়ে মুন্নারে ভালো কর। তা মুন্নার চরিত্র খারাপ, এখন মুন্না খারাপিটা কার সাথে করবে? ঘরে আছে আমার বউ আর ভাবি, এছাড়া তো বাইরে কোনো মানুষ নেই, তাহলে খারাপিটা অবশ্যই আমার বউর সাথে করছে। মানে বাবা এবং মা আমার পরিবারের উপরে তখন আমার এত ঘৃণা জন্মাইছে। আমি ডিরেক্টলি তামান্নারে বললাম যে তামান্না, আজকের পর থেকে তুমি আর কখনোই আমার পরিবারে যাবা না, আমাদের ঘরে তোমার যাওয়ার দরকার নেই, তুমি তোমার পরিবারে থাকবে, আমি তোমার এখানে টাকা পয়সা দিব, এখানে টাকা পয়সা দিব, আমি তোমার এখানে টাকা পয়সা দিয়ে রাখবো, তুমি তোমার আব্বা আম্মার কাছেই থাকো, তুমি আমার পরিবারে আর যাও না, যতদিন আমি কাতার থেকে দেশে না যাই। এইবার এই ঘটনার কেন্দ্র করে আমি তো আমার আব্বাকে ডিরেক্টলি এটা জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস না করে আমি আমার আব্বা আম্মার সাথে কথাবার্তা বলা কমিয়ে দিই। কথাবার্তা বলা কমিয়ে দিই বলতে আমি কথাবার্তা বলি না, এদেরকে ফোনও দিই না, এদের কোনো কলও রিসিভ করি না, ওদের সাথে কথাবার্তাও বলি না। অলওয়েজ আমি তখন তামান্নার সাথে কথা বলি, এবং এই বিষয়টা তামান্নার বাবাও জানে। তামান্নার বাবারে বলছে, তামান্নার বাবারে বলার পর তামান্নার বাবা আমারে বলে, শুধু মামুন তুমি ভালো ছেলে, তুমি ভালো মানুষ, আমি তোমার সংসারটা ভাঙতে চাই না, তোমার জীবনে এর আগে একটা অ্যাক্সিডেন্ট আছে, এই জন্য মনে করো আমি মেনে নিছি। তা না হলে আমি লাল বাতি ছুড়ে ছাড়তাম, আমি আমার মেয়েরে নিয়ে থানায় নিয়ে ডিএনএ করে আমি ধর্ষণ মামলা দিতাম, এবং এই ধর্ষণ মামলায় আমি তোমার ভাইকে সারা জীবনের জন্য জেল খাটাইতাম, সারা জীবনের জন্য জেল খাটাইতাম। এবং মুন্না যে আমার ওয়াইফের সাথে এই ধরনের কাজগুলো করছে, দেখেন এটা কিন্তু মুন্নার ঘনিষ্ঠ একটা বন্ধু, যে সাথে মুন্না সবসময় চলাফেরা করে, মুন্না ওর সাথে উঠে বসে, এই ছেলেটাও কিন্তু আমাকে বলছে ফোনের মাধ্যমে, ওই আমারে বলছে যে হ্যাঁ মুন্নার সাথে আপনার ওয়াইফের একটা খারাপ সম্পর্ক আছে, ওই ছেলেটাও কিন্তু আমাকে বলছে। এই ঘটনাগুলো কেন্দ্র করে আমি ওদের সাথে, আমার পরিবারের সাথে যোগাযোগ করি না, পরিবারে কোনো টাকা পয়সা দিই না, তখন আমি সম্পূর্ণ টাকা পয়সা দিতেছি তামান্নার বাবারে। এরকম করতে করতে আমার একটা চিন্তা ভাবনা হচ্ছে আমি ওই পরিবারে যাবই না। যেহেতু আমার বাবা আমার সাথে প্রথম দিকে চিটিং করেছে, বাবা চিটিং করে আমার কাছ থেকে মাইশাকে নিয়ে গেছে, একইভাবে তারা আমার সাথে আবারও চিটিং করছে, দুইবার তারা আমার সাথে চিটিং করলো। তো আমি ওই পরিবারে, ওই গ্রামে আর যাবো না, ওই গ্রামেই থাকবো না। আমি আমার শ্বশুরে বললাম যে আপনি আমার জন্য একটা জায়গা কিনেন, আমি আপনার গ্রামের আশেপাশে কোথাও একটা জায়গা কিনেন, আমি ওখানে নতুন করে বাড়ি বানাবো, আমি ওইখানে আমার বউ নিয়ে থাকবো, আমি আর আমার ওই ভাইয়ের কাছে, আমার বাবার কাছে, মার কাছে, মেয়েদের কাছে যাবো না। আমার শ্বশুর আমার বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার জন্য জায়গা দেখতেছি, তা তুমি এদিকে এসে জায়গা কিনবা। পরে 25 লক্ষ টাকায় একটা আমার শ্বশুর একটা জায়গা দেখে, মেইন রোডের পাশে, মোটামুটি খুব ভালো একটা জায়গা। আমার শ্বশুর আমার বললো যে এই জায়গাটা আমি তোমার নামে কিনবো, তাইলে তোমার নামে জায়গাটা কিনবো, এটা আমি তোমার নামে কিনবো। আমার শ্বশুর আমারে বললো যে ফাইন, ঠিক আছে। আমার শ্বশুরের সাথে তখন কথাবার্তা হয়েছে, হওয়ার পরে আমি কাগজপত্র সব কিছু সময় বিদেশ থেকে পাঠাইছি, তারা বলছে দলিল আমার নামে হবে, দলিল আমার নামে হয়েছে, এগুলো সব কিছু বলছে। এখন দেশে এই ঘটনার প্রায় আপনার 3 বছর পর আমি তখন দেশে আসি, জায়গাটা কিনা 3 বছর পরে ঋণ পরিশোধ করিয়া। সবই তো মানুষের কাছ থেকে ঋণ করা, 25 লাখ টাকা তো আর মুখের কথা না, এটা তো অনেকের কাছ থেকে আমাকে ঋণ করে আমাকে এই টাকাটা শোধ করা লাগছে। পরে আমি তখন করলাম কি, দেন এবার আমি তখন দেশে আসছি। দেশে আসার পরে এই জায়গার মধ্যে আমার শ্বশুর চারপাশ দিয়া ঘাস টাস অনেক কিছু লাগাইছে, আবার আমার শালারা আছে, ওরা দেখাশোনা করতেছে, সবাই মিলে তখন এই এটার মধ্যে অনেক ফল গাছ এটা ওইটা লাগাইছে। এমন করতে করতে আমি তখন করলাম কি, একদিন 2টা গাছ কেটে ফেলছে, রাস্তার আমার সামনে দিয়া ঢুকার সময় 2টা গাছ আমি কাটছি। এখন এই 2টা গাছ কাটা ফেলার পরে, এই 2টা গাছ আমি কাটার পরে আমার শালার সাথে আমার তখন এটা নিয়ে একটা ঝামেলা হয়, তামান্নার ভাইয়ের সাথে। ওই আমার বলে আপনি গাছ কাটলেন কেন, তা আমার জায়গা আমি গাছ কাটছি, তা তোর সমস্যা কি, এটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়। আমি তখন আমার শ্বশুরের কাছে বিচার দিই। আমার শ্বশুরের কাছে বিচার দিলে পরে ভাই আমার শ্বশুর আমার শালার পক্ষ নিয়ে কথা বলে, আমার শালার পক্ষ নিয়ে কথা বলে, আমার বলে তুমি বেশি কথা বললো না, আমার ছেলে যা বলে তাই হবে, তুমি এত কথা বললো না, জায়গা আমার, সব আমার, অথচ উনি আমার সাথে কথা বলতে দেয় না, আমার সাথে কথা বলতে দেয় না। এমন করতে করতে
এদিক দিয়ে আমার শ্বশুর আমারে বলতেছে, তোমার ছোট ভাই এরকম একটা কাজ করছে, তুমি এটার কোনো বিচার করতে পারলা না, তুমি এটার বিচার করো, এইটার বিচার তুমি করো, তুমি সব পাইবা, তোমার বউ পাইবে, আমি তোমার সব কিছু দিয়ে দিব, তুমি এটার বিচার করো, তোমার ছোট ভাই এরকম একটা কাজ করছে, এটার বিচার করো। এরকমভাবে কিছুদিন কাটার পরে ধরেন আমি দেশে আসার প্রায় আপনার 15-16 দিন পরে একদিন হঠাৎ করে আমাদের বাজারের বাইরে আমার মুন্নার সাথে দেখা, রাস্তার মধ্যে দেখা হওয়ার পরে মুন্না আমার দেখে এসে জড়াই ধরছে, জড়াই ধরে কান্না করতেছে, ভাইয়া আপনি বাড়িতে চলেন, মানে টানতেছে বাড়িতে চলেন, আপনি কবে দেশে আসছেন, আব্বা আম্মা কেউ জানে না, আপনি বাড়িতে চলেন। আমার টানা হেসে হয়েছে, আমি বাড়িতে যাবো না, আমি বাড়িতে যাবো না, তুই যে বাড়িতে আসিস আমি বাড়িতে যাবো না। এই তুই কি পারবি মাথায় হাত দিয়ে কসম করে বলতে তুই তোর ভাবির লগে খারাপ কাজ করস নাই, তোর ভাবির সাথে খারাপ কাজ কর, ও বলে আমি করছি, আপনি বাড়ি চলেন। মানে বাড়িতে নেওয়ার জন্য আমার টানা হেসটা করতেছে, ঝামেলা করতেছে, আমি বাড়িতে যাবো না, মানে ও আমাকে নিবে আমি যাবো না। এই পর্যায়ের ভিতরে মানে একটু ধাক্কা ধাক্কির একটা পর্যায়ে আমি হঠাৎ করে গেলাম, আমরা লাঠি নিলাম, লাঠি নিয়ে মানে ওর উপর তো আমার এমনি রাগ ছিল, ওই রাগের আরও ক্ষোভে ফেটে আমি তখন ওর ওইখানে মারতে শুরু করছি। এবং মারতে মারতে ওই এটা একটা বাঁশ ছিল, বাঁশের যে আপনার ছিল, আপনার ওই যে বাঁশের শাখা ছিল, ওইগুলো দিয়ে ওর চোখের মধ্যে সম্ভবত কোনো একটা আঘাত ঢুকে যায়, ওর একটা চোখ পুরো নষ্ট হয়ে যায়। মারছি, মারার মতো মারছি, খুবভাবে মারছি। পরে সবাই ধরে হসপিটাল নিয়ে গেছে। আমি তখন সুন্দর সময় শ্বশুর বাড়িতে এসে আমার শ্বশুর আমি বলতেছি যে এই ঘটনা, আমি তো এই মুন্ডারি কুকুরের মতো মাইরে আসছি, পিটে আসছি। এই বলে রাতেবেলা আমি ওর বউ নিয়ে ঘুমাইলাম। ওই রাতেই 2:30টার দিকে হঠাৎ করে আমার শ্বশুর বাড়িতে পুলিশ মামলা করে দিছে। আমার মা মামলা করছে তার ছেলেরে নিয়ে ডিরেক্টলি, যে আমি ওনার ছেলেরে মারছি, মামলা দিছে। এবং মারছি বলতে হাফ মার্ডারের মামলা দিছে, ওর তো পুরো একটা চোখ বাদ হয়ে গেছে। সেই মামলায় তখন পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। দেখেন আমার শ্বশুরের কাছে আমার লক্ষ লক্ষ টাকা ছিল, আমার শ্বশুর কিন্তু আমাকে সাহায্য করার কথা, আমার শ্বশুর আমাকে কোনোভাবেই কোনো সাহায্য করে নাই। আমার ছোট ভাইকে আমি মারতে, ওর শুধু চোখের মধ্যে সমস্যা হয়েছে, ওই চোখের সমস্যা নিয়ে আমার ছোট ভাইকে মারার কারণে এই মামলা আমার সৎ মা সাজাইয়া এমনভাবে আমার উপরে দাঁড়া করাইছে, ভাই 1 বছর নয় 2 বছর নয়, টানা 3টা বছর আমাকে জেলে থাকতে হয়েছে। এই 3 বছর আমার নামে কি মামলা দিছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমার মা তো দিছে, এটার সাথে আমার শ্বশুরও অ্যাড হয়েছে, আমার শ্বশুরও আমার মায়ের সাথে অ্যাড হয়ে আমার শ্বশুর সহ মিলা আমার নামে মামলাগুলো দায়ের করেছে। এবং কেন আমার শ্বশুর আমার মায়ের সাথে মিলা মামলাগুলো দায়ের করেছে আপনাকে বলি। আমার শ্বশুর করছে কি, আমি যে জায়গা কেনার জন্য টাকা পাঠাইছি বিদেশ থেকে, এই জায়গা আমার শ্বশুর তার নিজের নামে কিনছে, তার নিজের নামে কিনা সে আমার মায়ের পক্ষ নিয়ে মামলাটাকে আরো ঘাড় করে 3টা বছর আমাকে জেল খাটায়। 3 বছর পর আমি যখন জেল থেকে বের হয়ে, আমার তখন আর কোনো কিছুই নেই। এবং 3 বছর থেকে বের হওয়ার পরে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, তখন আমার বউ তামান্নাকে আমার কাছ থেকে ডিভোর্স করাইয়া শামীম নামে তাদের এলাকার এক ছেলের কাছে তামান্নাকে বিয়ে দেয়। শামীম নামের এক ছেলের সাথে তামান্নাকে বিয়ে দেয়। তখন তামান্নার শামীম নামের এক ছেলের সাথে বিয়ে হয়ে যায়। আমার তখন ভাই আর কোনো কিছুই নেই, এইগুলো নাই ওইগুলো নাই, মানে সব হারাইয়া আমি তখন বাজারের মধ্যে, মানে আমাদের নোয়াখালীর যেই চর আছে ওইখানের মধ্যে আমি তখন মানে বসে থাকতাম, সারাক্ষণ কান্নাকাটি করতাম। এমন করতে আমার ছোটবেলার এক বন্ধু তখনও আমাদের ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গিয়েও সিএনজি চালাইতো, মাঝে মাঝে ওর সাথে আমার নিয়ে যেত 1 দিন 2 দিন 3 দিন। এমন করতে আমি ওর সাথে থেকে আমি তখন সিএনজি ড্রাইভিংটা শিখে আমি তখন এলাকাতে সিএনজি চালাই। এমন করতে একদিন আমার ওই বন্ধু আমার বলতেছে, এই মুন্না তোর সাথে, মুন্নার কিন্তু একটা চোখ পুরো নষ্ট হয়ে গেছে আমার ছোট ভাইয়ের, মুন্না তোর সাথে কথা বলবে, আবার আমারই বলতেছে। পরে আমি বললাম আমি ওর সাথে কথা বলবো না। পরে আমার এই গ্যারেজের মধ্যে মুন্না এসে আমার পা ঝরাই ধরে চিৎকার করে কান্না করতেছে আবারও। আমি বললাম মুন্না তুই আমার পা ছেড়ে দে। বলে ভাইয়া আমার কোনো দোষ নাই, আমি সম্পূর্ণ নির্দোষ, আমার কোনো দোষ নাই ভাইয়া, সম্পূর্ণ আমি নির্দোষ, এটা যা করছে সব ভাবি করছে, এটা ভাবির একটা চালাকি ছিল। আমি তখন বললাম তোর ভাবির চালাকি ছিল মানে তোর ভাবি তো আমার কাছে সব সত্য কথা বলেই দিছে, তার কি চালাকি? ও আমার বলে না ভাবি আপনাকে যেগুলো বলছে এগুলো সত্য না, এগুলোর পিছনেও আরেকটা বড় সত্য লুকিয়ে আছে। আমি বললাম বড় সত্য মানে কি সত্য? বলে ভাইয়া আপনার সাথে যখন ভাবির বিয়ে হয়, আপনার সাথে ভাবির বিয়ে হওয়ার পরে আমি জানতে পারি শামীম নামের এক ছেলের সাথে ভাবির সম্পর্ক আছে, মানে প্রেম ভালোবাসা আছে। এই ছেলে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, এটা আমি দেখতাম। আমি তখন ভাবিকে মানা করতাম, মানা করার পরিপ্রেক্ষিতে ভাবিও তখন আস্তে আস্তে শামীমকে ওই বাড়িতে আনা বন্ধ করে দেয়। এবং বন্ধ করে দেওয়ার পরে যেহেতু আব্বা আম্মা ঘরে ছিল, আমি ভাবির সাথে অলওয়েজ থাকতাম। ঘরের মধ্যে থাকতে থাকতে ভাবি আমার সাথে বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ে। আমি অস্বীকার করবো না, আমি ওই সম্পর্কগুলোতে ভাবির সাথে জড়াইয়া পড়ি।
ভাবির সাথে এই সম্পর্কগুলো করি। এবং এই সম্পর্কগুলো করার পরে ভাবি আমাকে একদিন বলতেছে যে এই ঘটনা। ভাবি বেবি কনসেপ্ট করছে এবং ভাবি আমারে বলতেছে যে তোমার ভাইয়ার কাছে আমি বলে দিব যে তোমার সাথে আমার মানে আমি তোমার ভাইয়ার কাছে বলবো যে তুমি আমাকে জোর করে দর্শন করো, তুমি আমার সাথে খারাপ সম্পর্ক করো, এগুলো আমি তোমার ভাইয়াকে বলবো। তোমার ভাইয়াকে এগুলো বলে আমি তোমার ভাইয়াকে তোমাদের পরিবার থেকে সরিয়ে আমাদের পরিবারে নিয়ে যাব। এই কথাগুলো মুন্না আমারে বলতেছে। আমি বললাম কারণ হচ্ছে ভাবি আমাকে বলতেছে যে ভাবি যখন এই পরিবার থেকে ওই পরিবারে চলে যাবে তুমি তো এখন সব টাকা পয়সা আব্বুর কাছে দাও। এবং ভাবি আমারে বলতেছে আমি যে তোমারে ভালোবাসি, আমি তোমার নিয়ে ভবিষ্যতে থাকবো কেমন করে, তোমাকে নিয়ে তো আমার থাকার কোনো ব্যবস্থা নাই, আমি কিভাবে তোমার নিয়ে থাকবো। তাই এই জন্য আমি তোমার ভাইয়ার চোখে তোমাদের গোটা পরিবারটাকে বিষ বানিয়ে দিব এবং তোমাকে ঘিরে তোমাকে নিয়ে তোমার গোটা পরিবারটাকে তোমার ভাইয়ার চোখে কালার করে দেবো। কালার করে দিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাব এবং তখন থেকে তোমার ভাইয়া টাকা পাঠাবে আমার অ্যাকাউন্টে। যখন আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে, আমার অ্যাকাউন্টে মোটামুটি টাকা হবে, সেই টাকা নিয়ে আমি মুন্না তোমার সাথে পালিয়ে যাব। এই কথা ভাবি আমাকে বলছে। ভাবি আমাকে এটা বলার পরে আমি তখন ভাবির এই প্রস্তাবে রাজি হই এবং ভাবি তোমার কাছে যা কিছু বলছে বা যেগুলো করছে এগুলো সবই ভাবির পরিকল্পিত। আর এই পরিকল্পনাটা আমি নিজেও জানতাম, কিন্তু ভাইয়া শেষের দিকে ভাবি যে আমার সাথে এইভাবে বেইমানি করবে আমি বুঝতে পারি নাই। শেষের দিকে ভাবি তোমার কাছ থেকে টাকা পয়সা ঠিকই নিয়ে গেছে এবং এই টাকা ভাবি নিয়ে তার বাপের দিয়ে জায়গা সম্পত্তি কিনেছে এবং সর্বশেষ ভাবি তার ভালোবাসার আগের ঠিকানা ওই স্বামীর নামের ছেলেটাকে বিয়ে করে ফেলে। যেমন করে ভাবি তোমাকে ধোকা দেয় ঠিক তেমন করে ভাবি আমাকেও ধোকা দেয়। তখন আর আমার কোনো কিছুই করার ছিল না। আমি তখন জাস্ট চুপ হয়ে গেলাম এবং ওর কথাগুলো আমি তখন ভেরিফাই করতে শুরু করলাম। ওর কথাগুলো ভেরিফাই করে আমি জানতে পারলাম যে আসলে আমার ছোট ভাই মুন্না যা বলেছে এই সবই সত্য ছিল। কারণ এই সত্যতাগুলো তামান্না তার ঘনিষ্ঠ একটা মানুষের কাছে স্বীকার পর্যন্ত করে। আমি বলেই ফেলি তামান্না তার ভাবির কাছে এই কথাগুলো স্বীকার করে এবং তার ভাবি নিজের মুখে আমাকে কথাগুলো বলে, হ্যাঁ তোমার ভাইয়ের সাথে ও একটা বেইমানি করেও চলে আসছে, কারণ ওরে জোর করে তোমার ভাইয়া তোমার পরিবার বিয়ে করাইছে, ও কিন্তু তোমাকে বিয়ে করতে চায় নাই। ও তোমার ছবি দেখে তোমার পছন্দ করে নাই, তোমার অনেক বয়স হয়ে গেছে, তোমার দাড়ি চুল সব সাদা হয়ে গেছে, তোমার পছন্দ করে নাই। ওই স্বামীকে ভালোবাসে, স্বামীর বিয়ে করতে চাইছে, পরে পরিবার জোর করে ওখানে ওর বিয়ে দিছে এবং ওই বিয়ে দেওয়াতে ও টেকনিক্যালি ওর ভালোবাসা মানুষের কাছে আবারও গেছে এবং এইভাবে তোমাদের উপরে তোমার পরিবারের উপরেও প্রতিশোধ দিছে। এটা শোনার পরে আমি জাস্ট অবাক হয়েছিলাম। মানুষ বেইমান হয়, চিটার হয়, কিন্তু এমন বেইমানিও কি মানুষ করতে পারে আমি জানতাম না। সর্বশেষ আমার ভাই আমাকে পুনরায় আবারও টেনে টুনে আমাকে আমার পরিবারের কাছে নিয়ে যায় এবং পরিবারের কাছে নিলে পরে আমার আব্বার কাছে আমার ভাইও ক্ষমা চায়, আমিও ক্ষমা চাই। চাওয়ার পরে আমার আব্বাও মোটামুটি আমাদেরকে ঠিক করে এবং এরপরে আমি নোয়াখালীতে আপনার যে গ্রাম, ওই গ্রামে আমি তখন পুনরায় আমার ভাইয়ের সাথে আবারও ওই মুদি দোকানটা চালু করি, যেটা আমার আব্বা আর ভাই মিলে আগে চালাইতো। সেই দোকান আমি এখন চালাচ্ছি এবং চালানোর পরে ছোটো ভাই আমাকে বারবার বিয়ের কথা বলে আমি বিয়ে করিনি। আমার ছোটো ভাইকে আমি বিয়ে করাইছি, ছোটো ভাইকে বিয়ে করেছি এবং ছোটো ভাই আলহামদুলিল্লাহ তার বউ নিয়ে ভালো আছে। আমাদের পরিবারের সবাই বলে, কিন্তু আমি আর কোনো বিয়ের সম্পর্কে জড়াই নেই। আমি জানি না কেন আমার ভাগ্যটা এমন, প্রতিটা জায়গায় আমি ধোঁকা খেয়েছি। যে ধোঁকা আমাকে আমার বাবা দিয়েছে সেই ধোঁকা একইভাবে আমাকে তামান্না দিয়েছে এবং তামান্নার ধোঁকাটা খেয়ে আমি সোজা হয়ে দাঁড়াতে পারলাম না। তো আমি একজন প্রবাসী ছিলাম এবং প্রবাসী থাকার কারণে আমার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে আমি আমার গল্পের মাধ্যমে বাংলার হাজারো প্রবাসীকে সতর্ক করতে চাই, যারা শুধুমাত্র কান কথায় বিশ্বাস না করে, যাচাই বাছাই না করে তারা কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমি যদি তামান্নার কথা ওই সময় না শুনে আমি এটাকে ভেরিফাই করতাম, আমার ভাইয়ের সাথে, আমার বাবার সাথে, মার সাথে, সবার সাথে আলোচনা করতাম, তাহলে আমাকে আজকে এই দিনটা দেখতে হতো না।